আচ্ছা চলো তাহলে আমাদের মানে যে প্রবলেমগুলো আমরা আজকে শুরু করব সেটা হচ্ছে পার্টিকেল ইন এ বক্স প্রবলেম বলা হয় সেগুলোকে। ইন এ বক্স সংক্ষেপে PIAB, মানে সিম্পল হারমোনিক অসিলেটর যেমন SHO দিয়ে লেখা হয়, ঠিক একই রকমের পার্টিকেল ইন এ বক্স হচ্ছে PIAB প্রবলেম। এইটা তার লেকচার 1। আজকে ডেট হচ্ছে তোমার 9 জানুয়ারি। আচ্ছা, তাহলে আমরা যা পড়েছি এখন পর্যন্ত আর কি, তাতে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট তো অনেক আগেই শেষ হয়ে গেছিল, কোয়ান্টাম মেকানিক্স পার্টটাকে শেষ করেছি। আসলে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই কোয়ান্টাম মেকানিক্স পার্টটাকে পড়তে গিয়ে, যেখানে তোমার পস্টুলেট 1, পস্টুলেট 2, পস্টুলেট 3, 4, 5 যখন আমি ইন্ট্রোডিউস করেছিলাম, তখন দেখবে যে কোনো একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করার পরে সেই কনসেপ্টটা কোথায় কিরকম ভাবে ব্যবহার হচ্ছে সেই রকম বেশ কিছু এক্সাম্পল দিয়ে দিয়েই তোমার পড়ানো হয়েছে। তো একটা ওয়েভ ফাংশন, তার নর্মালাইজেশন, তার অর্থোগোনালিটি, অর্থ নর্মালিটি এসব বলতে গেছি, ডিজেনারেসি বলতে গেছি, তোমাদের কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। সেখানে যে পার্টিকুলার বক্সের এক্সাম্পল তোমার অবশ্যই দেওয়া হয়েছিল। জিরো পয়েন্ট এনার্জি নিয়ে কথাবার্তা বলা হয়েছে, সেখানে পার্টিকুলার বক্সের এক্সাম্পল তোমার দেওয়া হয়েছে। তোমার অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেশন হয়েছে, এক্স অ্যাভারেজ, এক্স স্কোয়ার অ্যাভারেজ, পি এক্স অ্যাভারেজ, পি এক্স স্কোয়ার অ্যাভারেজ, দেখবে তোমার পার্টিকুলার বক্স প্রবলেম তোমার করা হয়েছে। আনসার্টেনটি প্রিন্সিপাল স্যাটিসফাইড হচ্ছে কি হচ্ছে না দেখা হয়েছে, তাহলে পার্টিকুলার বক্স প্রবলেম তোমার ব্যবহার করা হয়েছে। তার মানে আমি যদিও এই পার্টিকুলার বক্স প্রবলেমটা এখানে নতুন করে শুরু করছি, কিন্তু তুমি দেখবে যখন পড়াবো তখন এর মোস্ট অফ দ্য পার্টি কিন্তু তোমার অলরেডি পড়া হয়ে গেছে। জাস্ট আমাকে পরপর সিস্টেমেটিক্যালি ব্যাপারটাকে করে দিলেই দেখবে তোমার জিনিসটা হয়ে যাবে। ওখানে সিলেবাসে হয়তো অনেকগুলো লাইন লেখা আছে, তোমার মনে হবে, তোমার মনে হতে পারে যে সিলেবাসের বুঝি অনেকটা পোর্শনই বাকি আছে। একদমই বাকি নেই। এটা একটা ক্লাসেও পড়িয়ে দেওয়া যায়, অ্যাট মোস্ট দুটো ক্লাস লাগে আর কি। কিন্তু ওই যদি আমাদের সময় কেমন আছে সেই মতো করে দেখে আমরা হয়তো 3টে ক্লাস পর্যন্তও হয়তো ম্যাক্সিমাম এটাকে টানতে পারি আর কি। মানে আরো বেশি অ্যাপ্লিকেশন, আরো বেশি প্রবলেম, বা যে জিনিসগুলো অলরেডি একবার করা আছে সেই জিনিসগুলোকে আর একবার আমি করতে চাইলাম, এইসব করে আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে যেটা ব্যাপার হচ্ছে যে তুমি, আমি যেটা করতে চাইছি মূলত সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ দ্য principles of quantum mechanics to some simple problems. সিম্পল প্রবলেম, বেশ কিছু কিছু সিম্পল প্রবলেম আছে, মানে সহজ সহজ প্রবলেম আছে। কারণ দেখবে যখন একদম শুরুতে, একদম ইন্ট্রোডাক্টরি ক্লাসে, মানে ফার্স্ট লেকচার সম্ভবত, হ্যাঁ, সেইখানে যখন আমি আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে যে খুব অল্প কিছু সিম্পল প্রবলেম আছে যেখানে তুমি প্রিন্সিপালস অফ কোয়ান্টাম মেকানিক্সটাকে কাজে লাগিয়ে করসপন্ডিং ইকুয়েশনটাকে এক্স্যাক্টলি সলভ করতে পারো। এবার সেই এক্স্যাক্টলি সলভেবল যে প্রবলেমগুলো সেগুলো ইউজুয়ালি সিম্পল প্রবলেম, সেই ধরনের প্রবলেমগুলোকেই আমি এখানে ট্যাকেল করব। আর যখন তোমার রিয়েলি ইন্টারেস্টিং ফিজিক্যালি বা কেমিক্যালি রিলেভেন্ট যে প্রবলেমসগুলো, সেই প্রবলেমসগুলোকে এক্স্যাক্টলি সলভ করা যায় না, তার জন্য তোমার বিভিন্ন রকমের অ্যাপ্রক্সিমেট মেথডস ইউজ করতে হয়। এই অ্যাপ্রক্সিমেট মেথডস যে পার্টগুলো আছে সেটা তোমাদের এর পরের যে পার্টে, মানে যে এর পরের ফিজিক্যাল কেমিস্ট্রিতে, বিএসসিতে ইভেন কোয়ান্টাম মেকানিক্স দুটো পার্টে আছে। সেকেন্ড পার্টে কিছুটা অ্যাপ্রক্সিমেট মেথডস তোমাকে শেখানো হবে। ভেরিয়েশন প্রিন্সিপাল বলে একটা মেথড আছে, সেটা তোমাদের সিলেবাসে আছে, সেটা একটু পড়াবো। বা আদার দ্যান সিউর জন্য হচ্ছে তোমার ওই একটা হার্ট্রি-ফক থিওরি, কনফিগারেশন, ইন্টারাকশন নিয়ে দু চারটে কথাবার্তা আরো বলতে বলেছে আর কি। সেসব জিনিসগুলো নিয়ে আমরা বলবো। তাহলে অ্যাপ্লিকেশনস অফ দ্য প্রিন্সিপালস অফ কোয়ান্টাম মেকানিক্স টু সাম সিম্পল প্রবলেমস, এইখানে যে যে প্রবলেমগুলো আমরা মূলত আলোচনা করব সেটা হচ্ছে যে পার্টিকেল ইন এ বক্স প্রবলেম আলোচনা করতে হয়, যেগুলো সিলেবাসে থাকে ইউজুয়ালি আর কি। সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেম আলোচনা করতে হয়, রিজিড রোটার প্রবলেম আলোচনা করতে হয়, আর হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম তোমার আলোচনা করতে হয়। এই চারটে প্রবলেম: পার্টিকেল ইন এ বক্স প্রবলেম, সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেম,
রিজিড রোটার প্রবলেম, হাইড্রোজেন অ্যাটম প্রবলেম, এই 4টে প্রবলেম ইউজুয়ালি যে কোনো একটা সিলেবাসে তোমার থাকে। এবারে তোমাদের যেহেতু কোয়ান্টাম মেকানিক্স দুটো পার্টে ভাগ করে পড়া হচ্ছে, যে এই পরের দুটো প্রবলেম, এই দুটো প্রবলেম হচ্ছে তোমার নেক্সট সেমিস্টারে আছে, আর এই দুটো প্রবলেম হচ্ছে এই সেমিস্টারে আছে, ইন দিস সেমিস্টার, দিস সেমিস্টার। আর সিউ ছেলেদের জন্য যেহেতু এই সেমিস্টারে কোনো কোয়ান্টামই নেই, সেই জন্য আমি এখন আর এগুলো বলছি না। সিউ ছেলেদের জন্য ফোর্থ এবং ফিফথ সেমিস্টারে কোয়ান্টাম আছে, ফোর্থ সেমিস্টারে আপ টু পার্টিকেলের বক্স পর্যন্ত করা হয়েছে, আর হারমোনিক অসিলেটর অনওয়ার্ডস যে পার্টটা সেটা বেসিক্যালি তোমার ফিফথ সেমিস্টারে করা হয়। তাহলে তোমাদের থার্ড এবং ফোর্থ এই মিলে কোয়ান্টাম মেকানিক্স, আর আদার দ্যান সিউদের জন্য হচ্ছে সিউদের জন্য হচ্ছে ফোর্থ এবং ফিফথ সেমিস্টার মিলে কোয়ান্টাম মেকানিক্স। তাহলে আমাদের ইমিডিয়েট যে যাদের বা টার্গেট স্টুডেন্ট যারা, তারা বেসিক্যালি হচ্ছে আদার দ্যান সিউর আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, যাদের থার্ড সেমিস্টারে কোয়ান্টাম মেকানিক্স পরীক্ষা দিতে হবে, তাদের জন্য হচ্ছে আপ টু সিম্পল হারমোনিক অসিলেটর পর্যন্ত তোমার সিলেবাসে আছে। দেখো যে আমরা তোমার যেটা করছি, যে এই পার্টিকেল বক্স এই প্রবলেমটা যাওয়ার আগে আমি একটা সিম্পল প্রবলেম দিয়ে আগে শুরু করব। মানে আমাদের পার্টিকেল বক্স প্রবলেমে যাওয়ার আগে আমরা যে প্রবলেমটা দিয়ে অ্যাকচুয়ালি শুরু করতে চাইছি সেটা হচ্ছে তোমার একদম ফ্রি পার্টিকেল প্রবলেম, ফ্রি পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশন। মানে পার্টিকেলটা এখনো বক্সের মধ্যে কনফাইন করা হয়নি, একদমই ফ্রি পার্টিকেল নন ডাইমেনশন, সেইটা নিয়ে আমরা প্রথমে জাস্ট আলোচনাটাকে করব। আচ্ছা, এবারে ফ্রি পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশন এটা কনফাইন কিন্তু না। তাহলে একটা ধরো ওয়ান ডাইমেনশন মানে ইউজুয়ালি তুমি লেটস সে এক্স ডিরেকশন ভাবো, এটাকে ধরো লেটস সে এক্স ডিরেকশন, মাঝে তোমার অরিজিনটা আছে এইটা, এটা মানে মাইনাস এক্স এদিকের দিকটা আছে, এটা অরিজিন তোমার। আচ্ছা, এবার এইখানে কোন একটা পার্টিকেল আছে, এখানে ধরো কোন একটা পার্টিকেল আছে, ধরো তার মাস হচ্ছে তোমার এম, এই পার্টিকেলটা বাঁ দিক ডান দিক সে ফ্রিলি মুভ করতে পারছে। আর এবারে যেটা কথা সেটা হচ্ছে এই যে যে এই যে পার্টিকেলটা ফ্রি যদি হয়, তা ফ্রি কথাটার মানেটা তার পোটেনশিয়াল এনার্জিটা জিরো এভরি হয়। তার মানে একটা ফ্রি পার্টিকেল ইজ বাই ডেফিনেশন তার কাছে কোনো আনব্যালেন্স ফোর্স নাই, আর নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল যেহেতু তোমার ফোর্স রিপ্রেজেন্ট করে, তাহলে ফ্রি পার্টিকেল মানে হচ্ছে তার কোনো পোটেনশিয়াল এনার্জি নেই। তাহলে যেটা হচ্ছে ফ্রি পার্টিকেল মানেটা হচ্ছে যে পোটেনশিয়াল এনার্জি এনার্জি ইজ জিরো এভরি হয়, এভরি হয়। তার মানে যেহেতু ওয়ান ডাইমেনশনে করছো তুমি এক্স ডিরেকশন বরাবর বলছো, তাহলে ভিএক্সটা হচ্ছে জিরো এভরি হয়, মানে যখন এক্সটা হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সর্বত্রই তোমার পোটেনশিয়াল এনার্জি ছিল জিরো। এটা আচ্ছা, তা যদি হয় তাহলে তুমি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে কনস্ট্রাক্ট করতে পারবে। এখানে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, আর টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা তুমি এখন কনস্ট্রাক্ট করতে পারবে। ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কি হবে না, তোমাকে তো লিখতে হয় এমনিতে এইচ আই ইকুয়াল টু ইসাই এরকম ভাবে লিখতে হয় তো। আচ্ছা, এইচ এর মধ্যে কি থাকবে এখানে না, কাইনেটিক এনার্জি পার্টটা হচ্ছে মাইনাস এইচ কস স্কয়ার বাই টুয়াইস এম ডি টু বাই ডিএক্স স্কয়ার। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জিকে পার্ট আমি একটা লিখলাম, কিন্তু সেই পোটেনশিয়াল এনার্জিটা এই পার্টিকুলার কেসে কিন্তু তোমার জিরো হয়ে যাবে, ইকুয়াল টু ই ইন্টু সাই এক্স এইটা। তাহলে এই পোটেনশিয়াল এনার্জিটা বেসিক্যালি জিরো ইন আওয়ার কেস, আমার কেসে এই পোটেনশিয়াল এনার্জি পার্টটা জিরো, হেন্স টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা ফর দ্য ফ্রি পার্টিকেল কি হয়ে গেল, মাইনাস এইচ কস স্কয়ার বাই টুয়াইস এম ডি টু বাই ডিএক্স স্কোয়ার ইন্টু সাই এক্স, মানে ইন্টু বললে ভুল হবে, ডি টু ডিএক্স স্কোয়ারটা সাই এক্স এর উপরে কাজ করবে, কাজ করে তোমার ইন্টু সাই এক্স দিয়ে দেবে। এই হচ্ছে তোমার বেসিক্যালি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন এরকম দেখতে। আচ্ছা, এবারে এই ইকুয়েশনটা আমাকে সলভ করতে হবে। তাহলে আমার কাজ থেকে এটা আমি একটা ইকুয়েশন লিখে রাখি, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি 1 নম্বর ইকুয়েশন ধরো। আর এই ইকুয়েশনটাকে তোমাকে সলভ করতে হবে, এখানে কিন্তু কোনো বাউন্ডারি কন্ডিশন নাই, মানে এখানে কিন্তু ওয়েভ ফাংশনটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত কিন্তু যেতে পারবে। তাহলে আমাদের কাজটা হচ্ছে উই হ্যাভ টু
solve this equation to find the energy eigenvalue eigenvalues and the wave function. এই ইকুয়েশনটাকে সলভ করে তুমি যখন এনার্জিটা যেমন পেতে পারবে তখন ওয়েভ ফাংশনটাকে প্লট করতে হবে, ওয়েভ ফাংশনটাকে তুমি জাস্ট বের করতে পারবে। আর এবারে লেট আস রাইট ইকুয়েশন 1 অ্যাজ এরকম করে লেখো d2 psi x by dx square plus twice me by h cos square psi x, এটা বেসিক্যালি তোমার 0 হয়ে যাচ্ছে। তুমি জাস্ট এটাকে বাঁ দিকে নিয়ে চলে এলে করে তারপরে মাইনাস 2m বাই h cos স্কয়ার দিয়ে গুণ করে দাও, করে দিলে তোমার এই জিনিসটা দাঁড়িয়ে যাচ্ছে। আচ্ছা, অথবা তুমি এটাকে লেখো d2 psi x by dx স্কয়ার প্লাস ধরো এটা k স্কয়ার psi x, এটা ইকুয়াল টু 0, এরকম করে লেখো। এটা 2 নম্বর ইকুয়েশন, যেখানে twice me by h cos স্কয়ার সেটা হচ্ছে k স্কয়ার, অথবা তোমার যদি কখনো এনার্জি বের করতে হয় তুমি জাস্ট এইরকম ভাবে বের করতে পারবে, k স্কয়ার h cos স্কয়ার বাই টুয়াইস m, এরকম ভাবে তুমি এনার্জিটাকে বের করতে পারবে। এটা হলো তোমার 3 নম্বর ইকুয়েশন। তাহলে আলটিমেটলি যে শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে সলভ করতে হচ্ছে সেটা হচ্ছে এই d2 psi x by dx স্কয়ার প্লাস k স্কয়ার psi x ইকুয়াল টু 0। আচ্ছা, এবারে এই ধরনের প্রবলেম সলভ করার জন্য তোমাকে এইভাবে শুরু করতে হয়। লেট দ্য ট্রায়াল সলিউশন is psi x equal to e to the power alpha x ধরো, তাহলে দেন d psi by dx এটা হচ্ছে আলফা e to the power alpha x, and সেকেন্ড ডেরিভেটিভটা লাগবে তোমার d2 psi x by dx স্কয়ারটা, সেটা হয়ে যাচ্ছে আলফা স্কয়ার e to the power alpha x, এটা। তাহলে now you can write equation 1, equation 2 as কি হবে দেখো, এই যে d2 psi x by dx স্কয়ারটা এখন হয়ে গেল কত, আলফা স্কয়ার e to the power alpha x প্লাস এখানে k স্কয়ার e to the power alpha x আছে, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। এই যে এখানে তুমি জাস্ট k স্কয়ার psi x এর জায়গায় হচ্ছে তোমার e to the power alpha x বসিয়ে দিয়েছি, এটা ইকুয়াল টু 0 হয়ে গেল। তো এখান থেকে দেখো আলফা স্কয়ার প্লাস k স্কয়ার ইনটু e to the power alpha x, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো either e to the power alpha x equal to 0 and or alpha square plus k square equal to তোমার 0। আচ্ছা, এবারে দেখো আলফা e to the power alpha x যদি 0 হয় তাহলে ওয়েভ ফাংশনটাকে তো তুমি জাস্ট e to the power alpha x বলেছো, মানে এটা ইমপ্লাই করবে কি psi x equal to 0। আচ্ছা, psi x যদি 0 হয়ে গেছে তাহলে ওয়েভ ফাংশন যদি ইটসেলফ 0ই হয়ে যায় তাহলে তার প্রবাবিলিটি 0 হয়ে গেল, তার মানে ইট গিভস ইউ ফিজিক্যালি ইনসিগনিফিক্যান্ট সলিউশন হুইচ ইজ নোন অ্যাজ দ্য ট্রিভিয়াল সলিউশন। দিস গিভস a physically insignificant solution or the trivial solution। ম্যাথামেটিক্যালি ঠিক আছে, ওটা স্যাটিসফাইড হবে বটে, কিন্তু এটা করে কোনো লাভ নাই, কারণ ওয়েভ ফাংশন 0 মানে ওটা নিয়ে আর কোনো কাজ করে লাভ নেই। তাহলে এখান থেকে দেখো আলফাটা তাহলে হয়ে যাচ্ছে কত, প্লাস মাইনাস আই ইন্টু কে। তাহলে জাস্ট এখান থেকে তুমি অ্যাকচুয়ালি এটা পেলে আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস আই কে। আচ্ছা, তাহলে আলফা টু ই টু দি পাওয়ার প্লাস মাইনাস আই কে। তাহলে তার মানে দেখো যে তুমি যখন তুমি আলফার ভ্যালুটা, আচ্ছা এখানে একটা জিনিস একটু বলে নিই, আচ্ছা এই যে কে স্কোয়ার এইচ কস স্কোয়ার টুয়াইস এম বা তোমার টুয়াইস এম ই বাই এইচ কস স্কোয়ারটা কে স্কোয়ার তুমি বলেছো, তুমি দেখো একটা জিনিস যে ফর ফ্রি পার্টিকেল টোটাল এনার্জি ইজ সোললি দ্য কাইনেটিক এনার্জি। কারণ
ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে তোমার কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, তা টোটাল এনার্জি তো কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, কিন্তু পোটেনশিয়াল এনার্জি জিরো, তাহলে পুরো এনার্জিটাই হচ্ছে কাইনেটিক এনার্জি, তাই তো? আর কাইনেটিক এনার্জি, এই যে টোটাল এনার্জি কাইনেটিক এনার্জি, এই কাইনেটিক এনার্জি হুইচ ইজ গ্রেটার ইকুয়াল টু জিরো অলওয়েজ। মানে কাইনেটিক এনার্জি কখনো নেগেটিভ হতে পারে না কোনো একটা রিয়েল পার্টিকেলের ক্ষেত্রে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই ইটা যেটা বেসিক্যালি কাইনেটিক এনার্জির সঙ্গে সমান, সেটা অলওয়েজ যদি গ্রেটার ইকুয়াল টু জিরো হয়, এখান থেকে তুমি যেটা বুঝতে পারছো যে কে স্কোয়ার যেটা টোয়াইস এম ই বাই এইচ কস স্কোয়ার, এই যে পার্টটা, এটা গ্রেটার ইকুয়াল টু জিরো, সেখান থেকে তুমি যেটা বুঝতে পারছো কেটা তোমার অলওয়েজ রিয়েল হবে। তার মানে যেটা গ্রেটার মানে যদি নেগেটিভ কোয়ান্টিটি হতো কেটা, কে স্কোয়ারটা, তাহলে তার তোমার যদি নেওয়া হয়, রুট নেওয়া হয়, তাহলে সেটা কমপ্লেক্স কনজুগেট হতে পারতো, বা কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার হতে পারতো। কিন্তু যেহেতু কে স্কোয়ারটা গ্রেটার ইকুয়াল টু জিরো থাকে, কেটা তোমার অলওয়েজ রিয়েল হবে। এটা তাহলে এইখানে যে এই কেটা তুমি পেয়েছো কিন্তু রিয়েল হয়, তার মানে আলফাটা কেটে প্লাস মাইনাস আই কে, মানে আলফাটা কিন্তু তোমার বেসিক্যালি একটা ইমাজিনারি নাম্বার হয়ে যাচ্ছে। এটা তাহলে এবারে দেখো জাস্ট মানে সলিউশনস গুলো তাহলে কি হলো। সলিউশনস আর দেখো কিছু সলিউশন যেটা নিশ্চয়ই এরকম দেখতে, মানে ধরো একটা কনস্ট্যান্ট নিলে ই টু দি পাওয়ার, মানে অ্যাকচুয়ালি তো জিনিসটা কেমন দেখতে, ই টু দি পাওয়ার আলফা এক্স, তো ই টু দি পাওয়ার যদি আলফা এক্স হয়, হ্যাঁ, তাহলে আলফার জায়গায় প্লাস আই কে বসালে ওটা ই টু দি পাওয়ার আই কে এক্স হয়ে যায়। এবার তার সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করলেও কিন্তু তোমার অ্যাকচুয়ালি মানে এটা তুমি হয়তো প্রথমে যদি কনস্ট্যান্টটা তুমি গুণ নাও করো, তাহলে এই যে সলিউশনটা যখন তুমি ওই পজিটিভ রুটটাকে নিচ্ছ, তখন এইটা এরকম দেখতে, ই টু দি পাওয়ার আই কে এক্স টাইপের দেখতে। অ্যান্ড যখন তুমি আলফার নেগেটিভ মাইনাস আই কে ভ্যালুটা নিচ্ছ, তো সাই মাইনাসটা কেমন দেখতে না, ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স এই টাইপের দেখতে। তাহলে জেনারেল সলিউশন ক্যান বি রিটেন অ্যাজ, যেহেতু শ্রোডিঞ্জার ইকুয়েশনটা একটা লিনিয়ার ইকুয়েশন, তাহলে যদি তোমার সলিউশনগুলো সাই প্লাস এবং সাই মাইনাস হয়, তাদের আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশনে তার একটা সলিউশন হবে। জেনারেল সলিউশন ক্যান বি রিটেন অ্যাজ সাই ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার আই কে এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স। তাহলে আমার ইন্ডিপেন্ডেন্ট সলিউশনগুলো যদি সাই প্লাস এবং সাই মাইনাস হয়, তাহলে তাদের আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশনও তার একটা সলিউশন হবে। এটা শ্রোডিঞ্জার ইকুয়েশনে যখন একদম প্রপার্টি আমি একদম শুরু মানে মানে অপারেটর মানে আমি বলছি যে পস্টুলেট শুরু হওয়ার ফার্স্ট বা সেকেন্ড লেকচারের মধ্যেই দেখবে আমরা অলরেডি বলেছিলাম যে যদি তোমার দুটো সলিউশন সাই ওয়ান এবং সাই টু হয়, তাহলে তাদের আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশনও শ্রোডিঞ্জার ইকুয়েশনের একটা সলিউশন হবে। ঠিক আছে, তাহলে জাস্ট জেনারেল সলিউশনটা তুমি এইরকম ভাবে লিখছো যে ক্যান বি রিটেন অ্যাজ এ ই টু দি পাওয়ার আই কে এক্স প্লাস বি টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স, এবং এই সলিউশনটা কিন্তু কে এর উপর ডিপেন্ড করছে, তো তুমি জেনারেল সলিউশনটাকে এইরকম ভাবে লিখে দিলে। আর এবারে তুমি একটা ব্যাপার দেখো যে যদি তুমি এরকম করো যে মানে সাই প্লাস, আমি কে এর ধরো কতগুলো ভ্যালু বলছি, সাই প্লাস দেখছে, সাই মাইনাস দেখছে, কে এর ভ্যালু যখন জিরো বললে তুমি এই এ আর বিটাকে ভুলে দাও, এটা তো তোমার জাস্ট মানে কনস্ট্যান্ট ভ্যালু, সেটা না, মানে মেন যে জায়গাটা, মানে এই যে এই জায়গাটা আর কি। হ্যাঁ, মানে এ আর বি নিয়ে অত মাথা ঘামিও না, কারণ কোন সাই যদি একটা সলিউশন হয়, এনি কনস্ট্যান্ট টাইম সাই তার সলিউশন হবে, এটা অলওয়েজ সত্যি। মানে এ আর বিটা এখানে আনইম্পর্টেন্ট। এটা হচ্ছে ই টু দি পাওয়ার আই কে, দেখো এইটাও তাহলে ওয়ান হয়ে যাচ্ছে, এটাও তোমার ওয়ান হয়ে যাচ্ছে, যেখানে কে এর ভ্যালু তুমি জিরো বসিয়ে দিলে। আর এবার কে এর ভ্যালু তুমি এক কাজ করো, প্লাস ওয়ান বসাও, তাহলে তুমি এইখান থেকে পাচ্ছ কত, ই টু দি পাওয়ার আই ইন্টু এক্স, আর সাই মাইনাসটা কত পাচ্ছ, ই টু দি পাওয়ার মাইনাস আই ইন্টু এক্স। আবার যদি এটা মাইনাস ওয়ান করতে, এটা হতো কত, ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স, এটা হয়ে যেত ই টু দি পাওয়ার তোমার প্লাস আই এক্স। মানে এটা তখন ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স হয়ে যেত, ই টু দি পাওয়ার প্লাস আই এক্স হয়ে যেত। ঠিক একই রকম করে কে এর ভ্যালু তুমি দুই নাও, সাই প্লাসটা হয়ে যায় ই টু দি পাওয়ার টু আই এক্স, এটা ই টু দি পাওয়ার মাইনাস টু আই এক্স, আর এটা ভ্যালু মাইনাস টু নাও, তার থেকে ই টু দি পাওয়ার মাইনাস টু আই এক্স ই টু দি পাওয়ার প্লাস টু আই এক্স, এটা দাঁড়াচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে, আমি কে এর ভ্যালু মানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান বা প্লাস টু মাইনাস টু নিচ্ছি, মানে এমন নয় যে কে এর আর কোনো ভ্যালু হতে পারে না, কারণ কে এর উপর এখনো কোনো রেস্ট্রিকশন দেওয়া হয়নি। কে তোমার একটা মানে আমি এইটুকু জাস্ট অলওয়েজ তোমায় বলেছি যে কেটা অলওয়েজ রিয়েল হবে, সেটা জিরো হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, মানে এখানে ইন্টিগ্রাল ভ্যালু নিচ্ছি বলে সেটা সবসময় ইন্টিগ্রাল, এটা কিন্তু কখনো ভেবো না। ঠিক আছে, এটা আমি জাস্ট একটা কিন্তু বোঝাতে চাইছি, যেটা কথা সেটা হচ্ছে এই দেখো যে কে এর ভ্যালু পজিটিভ নেগেটিভ, মানে কে এর ভ্যালু প্লাস ওয়ান নিলে
সাই প্লাস যে সলিউশনটাকে দিচ্ছে আর কে এর ভ্যালু -1 কিন্তু সাই মাইনাসটা সেই একই সলিউশন দেয়, বা তোমার কে এর ভ্যালু +1 নিলে সাই মাইনাস যে সলিউশনটা দিচ্ছে কে এর ভ্যালু -1 নিলে সাই প্লাস কিন্তু এক্স্যাক্টলি একই সলিউশন দেয়, পরের ক্ষেত্রে এক্স্যাক্টলি তাই। তার মানে তুমি দেখো যে যদি তুমি মনে করো যে এই যে সাই প্লাস এবং সাই মাইনাসের আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশনটা তুমি নেবে, তার সঙ্গে কে এর সব ভ্যালু অ্যালাউ করবে, তাহলে কিন্তু তোমার একই ফাংশন দুবার করে নেওয়া হয়ে যায়। আর একই ফাংশন দুবার করে নেওয়া হয়ে যায়, কিন্তু যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে তোমার এই একই ফাংশন দুবার নেওয়া মানে তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশনস হয়ে গেল, কিন্তু একমাত্র লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনগুলোই একটা ট্রু স্টেট রিপ্রেজেন্ট করে। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশনসগুলো কিন্তু নতুন কোনো স্টেট রিপ্রেজেন্ট করে না। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে এটা দাঁড়াচ্ছে যে যদি তুমি মনে করো যে কে এর পজিটিভ নেগেটিভ সব ভ্যালুই নেবে, আবার সাই প্লাস এবং সাই মাইনাস আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশনও নেবে, তাহলে কিন্তু একই ফাংশন দুবার দুবার করে অ্যাপিয়ার করে যাচ্ছে। তাই এটা দাঁড়াচ্ছে যে ইফ উই কনসিডার তোমার কতগুলো ইকুয়েশন, 3 তো 3 ধরো এইটা একটা 4 নম্বর ইকুয়েশন, এটা ধরো 5 নম্বর ইকুয়েশন, এটা ধরো 6 নম্বর ইকুয়েশন। এটা বলছি যে ইফ উই কনসিডার ইকুয়েশন 6 as the general solution with all possible values of k, then we get a set of functions which are not linearly independent। তাহলে আমি যদি জাস্ট ইকুয়েশন 6 কে যেভাবে লেখা হয়েছে সেই রকম ভাবে লিখি এবং কে এর অল ভ্যালু যে অ্যালাউ করি, তাহলে দেখে একই ফাংশন দুবার করে অ্যাপিয়ার করে যাচ্ছে, মানে তোমার বেসিক্যালি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ওয়েভ ফাংশন তুমি আর পাচ্ছ না। তাহলে উপায়টা কি, ওয়ে আউটটা কি? আচ্ছা, ওয়ে আউট অনেক আছে। তাহলে আইদার তুমি, আমি কতগুলো কেস বলছি, ওয়ে আউট অনেক আছে। আর একটা হতে পারে তুমি এক কাজ করো যে কে এর ভ্যালু তুমি জাস্ট গেটার ইকুয়াল টু 0 নাও, মানে কে এর ভ্যালু শুধু গেটার ইকুয়াল টু 0 না, মানে নেগেটিভ গুলোকে নিও না, শুধু পজিটিভ গুলোকে নাও। তখন সাইটাকে তুমি জাস্ট এইরকম ভাবে লেখো ই টু দি পাওয়ার আই কে এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস আই কে। যদি তুমি লেখো তাহলে দেখো তা কে এর ভ্যালু নেগেটিভ গুলো -1 -2 এগুলো যদি বাদ দাও, তাহলে কিন্তু একটা ফাংশন একবার করে অ্যাপিয়ার করছে। তো সেটা হতে পারে মানে জিরোটা কিন্তু ইনক্লুড করে, কিন্তু তাহলে যদি কেটা গেটার ইকুয়াল টু 0 না, তাহলে কিন্তু তুমি জাস্ট মানে সাই ইকুয়াল টু এ টু দি পাওয়ার আই কে এক্স প্লাস বি টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স, এটা তোমার অ্যালাউড সেট অফ ওয়েভ ফাংশনস হয়ে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে কেটা যদি তুমি লেস ইকুয়াল টু 0 করো, তাহলেও কোনো অসুবিধা নাই, তাহলেও কিন্তু তুমি এই এই যে সেটটা, ওই একই সেট তুমি ব্যবহার করতে পারবে। কারণ কে এর ভ্যালু যদি তোমার দেখো 0 কে ইনক্লুড করে শুধু নেগেটিভ গুলোকে নাও, মানে 0 -1 -2 এদেরকে নাও, তাহলেও তুমি দেখো সমস্ত ফাংশন গুলোকে পেয়ে যাচ্ছ। এইটা এটা হচ্ছে কেস 2। আচ্ছা, এবার কেস 3 তে যদি তুমি মনে করো যে অল ভ্যালুজ অফ কে এটাকে তুমি অ্যালাউড করো, তাহলে সাইটাকে তুমি নাও আইদার এ ই টু দি পাওয়ার আই কে, আর কেস 4 এ যদি তুমি একই রকম ভাবে অল ভ্যালুজ অফ কে যদি তুমি অ্যালাউ করো, তাহলে সাইটা হয়ে যাচ্ছে তোমার বি ই টু দি পাওয়ার মাইনাস আই কে। কারণ তুমি যদি একই রকম করে মানে মানে কে এর ভ্যালুগুলোকে যদি সমস্তই কিছু নাও, তুমি আইদার এই সাই প্লাস থেকেই তাকে সবটা পেয়ে যাচ্ছ, অথবা সাই মাইনাস থেকে তুমি সবটা পেয়ে যাচ্ছ। সেই জন্য তোমার জেনারেল সলিউশন আইদার এটা নাহলে এটা। তাই 4টে কিন্তু পসিবিলিটি আছে, ঠিক আছে? তাহলে 4টেই কিন্তু আলটিমেটলি একই রেজাল্ট দেয়। তাহলে তুমি তাহলে উইদাউট লস অফ জেনারেলিটি তুমি যে কোনো একটাকে নাও, উইদাউট লস অফ generality we choose the valid wave functions as psi equal to a e to the power I k x। তুমি এইটা নাও। আর এখানে কিন্তু ফাংশনটা কে এর উপর ডিপেন্ড করছে এবং এক্স এর ফাংশন,
জাস্ট আমি এরকম ভাবে লিখে দিলাম। তাহলে অ্যাকচুয়ালি যে ওয়েভ ফাংশনটা হলো উইদাউট লস অফ এনি জেনারেটর, শুধুমাত্র এইটা দিয়ে তুমি কাজ করতে পারো। সাই কে এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার আই কে এক্স উইথ অল ভ্যালুজ অফ কে। এখানে কে এর উপর কোনো রেস্ট্রিকশন নেই যে কেটা কেটার ইকুয়াল টু 0 হতে হবে, কেটা বা কেটা লেস ইকুয়াল টু 0 হতে হবে, এরকম কিছু নয়। কে এর উপর কোনো রেস্ট্রিকশন যদি না রাখো তাহলে তোমার করসপন্ডিং ওয়েভ ফাংশনটা হয়ে যাচ্ছে এরকম দেখতে, সাই কে এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার আই কে এক্স। হলো? ঠিক আছে, তাহলে বোঝা গেল যে সলিউশনটা কেমন করে আমি করলাম। যে আমার জেনারেল সলিউশন ইউজুয়ালি জাস্ট এমনি এরকম করে লিখে দিতে হয়, কিন্তু এখানে লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এরকম লিখলে কিন্তু একই ফাংশন একাধিকবার অ্যাপিয়ার করে যাচ্ছে। তাহলে তুমি যদি মনে করো যে কে এর উপর কোনো রেস্ট্রিকশন এখনো দেবে না, তা কে এর উপর কোনো রেস্ট্রিকশন না দিলে কিন্তু জেনারেল সলিউশনটাকে সবসময় এইরকম ভাবে লিখতে পারা যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? না স্যার। আচ্ছা আচ্ছা, এবারে কতগুলো পয়েন্ট একটুখানি বোঝার চেষ্টা করো। দেখো তুমি যে এই যদি তুমি ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই কে স্টার এক্স সাই কে এক্স ডিএক্স এই পার্টটাকে তুমি যদি ক্যালকুলেট করতে চাও, তাহলে ইন্টিগ্রাল ওভার অল স্পেস মানে এখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটা হলো এ ই টু দি পাওয়ার আই কে এক্স, কমপ্লেক্স কনজুগেট তুমি নাও এ ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স, এভাবে কমপ্লেক্স কনজুগেট নিলে ইন্টু ডিএক্স। তাহলে ওয়েভ ফাংশন যদি এটা হয় তাহলে তার কমপ্লেক্স কনজুগেট নিলে তুমি এইরকম ভাবে লিখতে পারবে এটা। তাহলে এবারে দেখো এটা এ স্কোয়ার বাইরে চলে এলো, ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি জাস্ট ডিএক্স হয়, কারণ ই টু দি পাওয়ার প্লাস আই এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স তোমার কেটে চলে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে এটা, এটা এ স্কোয়ার হলো, এটা এক্স লিমিটটা তুমি বসাও মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এ স্কোয়ার, এটা হচ্ছে ইনফিনিটি মাইনাসে মাইনাসে তোমার প্লাস ইনফিনিটি হয়ে গেল, তাহলে টু ইনফিনিটি, তাহলে এইটা হয়ে গেল তোমার আলটিমেটলি ইনফিনিটি। ঠিক আছে, তবে এটা দাঁড়াচ্ছে দেখো যে এই যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার কে এক্স সাই কে এক্স ডিএক্স এটা তোমার ইনফিনিটি হয়ে গেল। এইটা যদি ফাইনাইট বেরোতো তাহলে ফাংশনটা নর্মালাইজেবল হতো। নর্মালাইজেবল হলে তবে তুমি তাকে নর্মালাইজ করতে পারতে, কিন্তু এই যে টোটাল প্রবাবিলিটি ইনফিনিটি বেরিয়ে গেল, এটা কি ইমপ্লাই করছে? দিস ইমপ্লাইজ দ্যাট যে ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন is not square integrable or normalizable। তা ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশনগুলো নর্মালাইজেবলই নয়, এটা কিন্তু আমরা আগে আলোচনা করেছিলাম যে কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাকসেপ্টেড ফাংশন মানেই যে নর্মালাইজড হবে, কোনো বাধ্যবাধকতা নেই। তখন ধারণা হয়েছিল বুঝি নর্মালাইজেবল হবে, কিন্তু আমরা ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশনটাকে স্পেসিফিক এক্সাম্পল দিয়ে অলরেডি মেনশন করেছি যে ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন ইভেন নর্মালাইজেবলও নয়। ঠিক আছে, তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মাথায় রাখা, যে ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন ইজ নট নর্মালাইজেবল। সেই জন্য এই পার্টিকুলার কেসে কিন্তু তোমায় করতে হয় যে ইনস্টেড অফ ইউজিং, মানে এবারে দেখো তাহলে নর্মালাইজেবল না হলে টোটাল প্রবাবিলিটি 1 করবে, এটা তুমি কিছু করতে পারছো না। সেই জন্যে মানে আমরা আর টোটাল প্রবাবিলিটি নিয়ে মাথা ঘামাই না, তার বদলে রিলেটিভ প্রবাবিলিটি নিয়ে মাথা ঘামাই। তাহলে উই শুড নট bother with absolute probability, should not bother with absolute probability. We rather talk about relative probability. রিলেটিভ প্রবাবিলিটি, তার বদলে আমরা রিলেটিভ প্রবাবিলিটি নিয়ে একটু কথাবার্তা বলি। অ্যাবসলিউট প্রবাবিলিটি নিয়ে কথা বলে লাভ নেই, আমরা তার বদলে রিলেটিভ প্রবাবিলিটি নিয়ে বেসিক্যালি কথাটা বলি। ঠিক আছে, আচ্ছা দেখো রিলেটিভ প্রবাবিলিটি মানে হচ্ছে তুমি জাস্ট এইরকম করো যে মানে প্রবাবিলিটি ডেনসিটি at x equal to x1 একটা x1 x2 তোমার আরবিট্রারি পয়েন্ট বাই হচ্ছে তুমি প্রবাবিলিটি ডেনসিটি at x equal to x2, এই রেশিওটা আমি ক্যালকুলেট করতে চাইছি। মানে এই তো করসপন্ডিং পার্টিকেলটা মাইনাস ইনফিনিটি থেকে
প্লাস ইনফিনিটি যে কোনো জায়গায় থাকতে পারে। তো তাহলে এইখানে একটা পার্টিকুলার পয়েন্ট ধরো x ইকুয়াল টু x1, এখানে একটা পার্টিকুলার পয়েন্ট ধরো x ইকুয়াল টু x2। তো এইখানে একটা ছোট্ট উইথ তুমি নিয়ে নাও, যেটা ইউনিট উইথ। এখানে একটা ছোট্ট উইথ নিয়ে নাও, যেটা বেসিক্যালি ইউনিট উইথ, মানে 1 আর কি, জাস্ট উইথটা আর কি। তো এইখানে প্রবাবিলিটি ডেনসিটি আর এইখানে প্রবাবিলিটি ডেনসিটি বের করতে চাইছি, x1 x2 যেখানে খুশি থাকতে পারে। এই রেশিওটা কি হবে সেটা, এটা বেসিক্যালি এই যে সাই কে অ্যাট x1 x ইকুয়াল টু x1 তার মডিউলাস স্কয়ার, ওয়েভ ফাংশনের মডিউলাস স্কয়ার প্রবাবিলিটি ডেনসিটি রিপ্রেজেন্ট করে। তাহলে এবারে যদি x ইকুয়াল টু x1 পয়েন্টে এটা আমি লিখছি, তাহলে এখানে সাই কে x2 মডিউলাস স্কয়ার। তাহলে এবারে দেখো এটা হচ্ছে কি না a ই টু দি পাওয়ার i k x1, কমপ্লেক্স কনজুগেট করলে a ই টু দি পাওয়ার মাইনাস i k x1 এটা। আর সাই কে অ্যাট x2 টা কি হবে না a ই টু দি পাওয়ার i k x2, আর এটা হয়ে যাচ্ছে a ই টু দি পাওয়ার মাইনাস i k x2 এটা। তাহলে সব কেটে কুটে গেল, কেটে কুটে গিয়ে তোমার 1 হয়ে গেল। তার মানে তোমার এই পয়েন্টে যা প্রবাবিলিটি, অন্য পয়েন্টও তোমার এক্স্যাক্টলি একই প্রবাবিলিটি। তাহলে এর মানেটা কি, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে পার্টিকেলটা মুভ করতে পারে, তার সর্বত্র প্রবাবিলিটি সমান। তার মানে পার্টিকেলটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে। তার মানে এটা বেসিক্যালি ইমপ্লাই করছে দ্য পার্টিকেল ইজ কমপ্লিটলি ডিলোকালাইজ, দ্য পার্টিকেল ইজ কমপ্লিটলি ডিলোকালাইজ। তার মানে এটা আরো ইমপ্লাই করছে যে আনসার্টেনটি ইন পজিশন পজিশন ডেল্টা এক্স সিগমা এক্স, এটা হয়ে যাবে তোমার ইনফিনিটি। তাহলে আনসার্টেন মানে কমপ্লিটলি ডিলোকালাইজ, অর্থাৎ পার্টিকেলটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মতো সর্বত্র উইথ ইকুয়াল প্রবাবিলিটি থাকতে পারে বলে পার্টিকেলটা কমপ্লিটলি ডিলোকালাইজ। তার মানে তার আনসার্টেনটির পজিশন সেটা হচ্ছে টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাচ্ছে। আচ্ছা এবারে আচ্ছা এখানে ডেল্টা এক্স টেন্ডস টু ইনফিনিটি হওয়ার একটা সুবিধা আছে। সুবিধাটা কি হলো, তুমি দেখবে এই পার্টিকুলার ক্ষেত্রে কিন্তু মোমেন্টাম ডেফিনাইট হতে পারে। তুমি খেয়াল করো প্রথমেই এটা যে এই যে মোমেন্টাম অপারেটর, যেটা মোমেন্টাম অপারেটর তো মাইনাস আই এইচ কস ওয়ান ডাইমেনশনে করে, এটা হচ্ছে ডি বাই ডিএক্স মানে ডিডিএক্স। এবার এক কাজ করো, পিএক্স অপারেটরটা ওয়েভ ফাংশনের উপরে কাজ করা, তাহলে কি জানাচ্ছে দেখো তো, মাইনাস আই এইচ ক্রস ডিডিএক্স। আর এখানে যে ওয়েভ ফাংশনটা হচ্ছে তোমার এ ই টু দি পাওয়ার আই কে এক্স, তুমি বসালে কি দাঁড়াচ্ছে মাইনাস আই এইচ ক্রস, তারপর একটা আই কে এলো, তারপরে পড়ে রইল এ ই টু দি পাওয়ার আই কে এক্স, এটা হয়ে যাচ্ছে কে এইচ ক্রস সাই কে এক্স, এটা কে এইচ ক্রস সাই কে এক্স এইটা। ঠিক আছে, তাহলে দেখো তাহলে যেটা দাঁড়াচ্ছে যে ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশনটা মোমেন্টাম অপারেটর আইগেন ফাংশন উইথ আইগেন ভ্যালু কে এইচ ক্রস। তার মানে এটা দাঁড়াচ্ছে যে সাই কে এক্স, যেটা তোমার এরকম ফর্মের দেখতে এ ই টু দি পাওয়ার আই কে এক্স ইজ অ্যান eigenfunctions of px operator with the eigenvalue px equal to kh cos এইটা। তাহলে এইটাই হচ্ছে তোমার বেসিক্যালি মোমেন্টাম অ্যাসোসিয়েটেড উইথ দ্য পার্টিকেল। কারণ পস্তুলেট 3 তোমায় শিখিয়েছিল যে যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবে করে তাহলে তোমার আইগেন ভ্যালুটাই হচ্ছে ওই ক্লাসিক্যাল অবজারভেবলের ভ্যালু হয়ে যায়। সেটা মোমেন্টাম অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফ্রি পার্টিকেল। ফ্রি পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে তোমার মোমেন্টামটা সেটা হচ্ছে তোমার পিএক্স, সেটা হয়ে যাচ্ছে তোমার কে এইচ ক্রস এইটা। আচ্ছা এবারে তুমি দেখো যে যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবে করে তাহলে অ্যাভারেজ ভ্যালু আর আইগেন ভ্যালু একই হয়। তার মানে তুমি জানো এখানে পিএক্স অ্যাভারেজ, সেটা পিএক্স এর সঙ্গে সমান হবে, এটা কে এইচ ক্রস হবে। তুমি এখান থেকে দেখাতে পারবে পিএক্স স্কোয়ার অ্যাভারেজ, যেটা বেসিক্যালি পিএক্স স্কোয়ারের সঙ্গে সমান হয়ে যাবে, কে স্কোয়ার এইচ ক্রস স্কোয়ারের সঙ্গে সমান হয়ে যাবে। এবং আনসার্টেনটি এটা তোমার পস্তুলেট 3 এর মধ্যে যে যে তোমার পস্তুলেট 3, 4 যখন তুমি পড়েছিলে সেখানে দেখবে আলোচনা করা হয়েছে যে আইগেন ভ্যালু ইকুয়েশন যদি ওবে করে তাহলে আইগেন ভ্যালু আর অ্যাভারেজ ভ্যালু সমান, আর আইগেন ভ্যালু ইকুয়েশন ওবে করলে আনসার্টেনটি অফ দ্য ক্লাসিক্যাল অবজারভেবল যেটা
সেইটা কিন্তু তোমার জিরো হয়ে যায়। তা আনসার্টেনটি ইন পিএক্স, যেটা মোমেন্টামের যে আনসার্টেনটি, ডেল্টা পিএক্স, যেটা তোমার ডেল্টা পিএক্স মানে সিগমা পিএক্স, সেটা কি না রুট ওভার অফ পিএক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস পিএক্স অ্যাভারেজের স্কোয়ার হয়ে যায়, এবং সেইটা তোমার বেসিক্যালি জিরো হয়ে যায়। তাহলে দেখো যে এই যে আনসার্টেনটি ইন পজিশন, এইটা ইনফিনিটিতে অ্যালাউড, কারণ আনসার্টেনটি ইন মোমেন্টাম এইটা বেসিক্যালি তোমার জিরো বলে, মানে নাহলে গন্ডগোলটা কি হতো, দেখো ডেল্টা পিএক্স তো জিরো বেরোচ্ছে, এবারে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল বলবে ডেল্টা এক্স ডেল্টা পিএক্স গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2। এবারে কথা হচ্ছে কিন্তু ডেল্টা পিএক্স জিরো হয়ে যায়, কিন্তু ডেল্টা এক্স যদি ফাইনাইট হয়, তাহলে ফাইনাইট কোয়ান্টিটির সঙ্গে জিরো যদি গুণ করো সেটা জিরো হয়ে যাবে, সেটা কোনোভাবেই গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2 হতে পারবে না। তাহলে যেটা দরকার সেটা হচ্ছে কি, যদি মোমেন্টামটা ডেফিনাইট হয় অর্থাৎ মোমেন্টামের আনসার্টেনটি জিরো হয়, তাহলে পজিশনে আনসার্টেনটি ইনফিনিটি হতেই হবে, এবং সেটাই আমি এই পার্টিকুলার কেসে পেয়েছি। ঠিক আছে, তাহলে এটা একটা পার্টিকুলার কেস, ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন, যেটা মোমেন্টাম আর অপারেটরের আইগেন ফাংশন। এখানে এর একটা ডেফিনাইট মোমেন্টাম আছে, আনসার্টেনটির মোমেন্টাম তোমার বেসিক্যালি জিরো হচ্ছে, আর আনসার্টেনটির পজিশন সেটা একদমই কমপ্লিটলি আরবিট্রারি হয়ে যাবে। ঠিক আছে, এটা। আচ্ছা, আর একটা জিনিস একটুখানি বলি, সেটা হচ্ছে এই যে যে তোমার দেখো এই পার্টিকুলার কেসে যে কে ইকুয়াল টু জিরো হচ্ছে অ্যালাউড, কে ইকুয়াল টু জিরোটা হচ্ছে অ্যালাউড আছে সেখানে, হেন্স এনার্জি যেটা এনার্জি ই কে, সেটা তো তোমার বেসিক্যালি কে স্কোয়ার এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম আমি অলরেডি লিখেছি, এটা ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে, কারণ কে ইকুয়াল টু আমি জিরো বলেছি। তার মানে এখান থেকে তুমি বুঝতে পারছো যে জিরো পয়েন্ট এনার্জি, যেটা জিরো পয়েন্ট এনার্জি জিরো, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর এবারে দেখো যে নেক্সট যেটা ইম্পর্টেন্ট, যে যখন কে নট ইকুয়াল টু জিরো, দেন ওয়েভ ফাংশন depends on k, but energy depends on k square। তার মানে কি দাঁড়াচ্ছে, তাহলে কে এর ভ্যালু তুমি, ধরো আমি কথা কথা বলছি, লেট কে এর ভ্যালু তুমি +1 নিলে, সেখানে ওয়েভ ফাংশনটা কত হলো, এ ই টু দি পাওয়ার আই এক্স। আবার কে এর ভ্যালু তুমি -1 নিলে, তার ওয়েভ ফাংশন কত হলো, এ ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স। তাহলে এরা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন, কারণ একটা ফাংশনকে আর একটা ফাংশনের সঙ্গে কনস্ট্যান্ট গুণ করে তুমি পাবে না, তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু খেয়াল করে দেখো, বাট এনার্জিটা কি হবে, ই সেটা +1ই হোক বা ই সেটা -1ই হোক, সেটা সবসময় কিন্তু এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম হচ্ছে, কারণ কেটা অ্যাপিয়ার করেছে কে স্কোয়ার হিসেবে, কে এর ভ্যালু +1 হলো যা এনার্জি, কে এর ভ্যালু -1 হলো সেই একই এনার্জি। তবে এখানে দাঁড়াচ্ছে যখন কে নট ইকুয়াল টু জিরো, তখন ওয়েভ ফাংশনটা কে এর উপর ডিপেন্ড করছে আর এনার্জিটা কে স্কোয়ারের উপর ডিপেন্ড করছে। তার মানে এখানে দাঁড়াচ্ছে যে ফর এ গিভেন এনার্জি we always get two linearly independent wave function. Hence, except the ground state, all states are twofold degenerate. তাহলে গ্রাউন্ড স্টেট বাদ দিয়ে, except the ground state, হ্যাঁ, and except the ground state all states are twofold degenerate। হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে গ্রাউন্ড স্টেট বাদ দিয়ে হচ্ছে সবকটাই তোমার টুফোল্ড ডিজেনারেট হয়ে গেল, হলো এটা। আর গ্রাউন্ড স্টেটটা অবশ্যই নন ডিজেনারেট হবে, এটা বলাই বাহুল্য, মানে কে ইকুয়াল টু যখন তুমি জিরো করছো, এটা তো মানে গ্রাউন্ড স্টেটে কখনো ডিজেনারেসি থাকে না, গ্রাউন্ড স্টেট ইজ নন ডিজেনারেট। তোমার নন ডিজেনারেসি থিওরেম তুমি প্রুভ করেছিলে, হ্যাঁ, গ্রাউন্ড স্টেট ইজ নন ডিজেনারেট। এখানে কোনো মানে গ্রাউন্ড স্টেটে আসলে কে এর ভ্যালু তো জিরো, তাহলে এনার্জিও জিরো, তাহলে একটা পার্টিকুলার কে এর জন্য একটা পার্টিকুলার ওয়েভ ফাংশন তুমি পাচ্ছ, একটা পার্টিকুলার এনার্জি পাচ্ছ, সেখানে গ্রাউন্ড স্টেটটা নন ডিজেনারেট, কিন্তু যে কোনো এক্সাইটেড হচ্ছে তোমার টুফোল্ড ডিজেনারেট হয়ে যাচ্ছে, এটা তুমি দেখতে পাচ্ছ। তো দেখো, তাহলে আমি এই জাস্ট পার্টিকুলার বক্স প্রবলেমে যাওয়ার আগে
জাস্ট একদম ফ্রি পার্টিকেল প্রবলেম, সেইটা নিয়ে যা দু চারটে কথাবার্তা আমি বলে দিলাম যে একদম ফ্রি পার্টিকেল মানে পার্টিকেল ইন বক্স এখন ঢুকিয়ে নিয়ে জাস্ট একদম ফ্রি পার্টিকেল যেখানে পোটেনশিয়াল এনার্জিটা সর্বত্র শূন্য, সেই ধরনের পার্টিকুলার কেসে তুমি কি কি ইম্পর্টেন্ট ফিচার্স পাচ্ছ আর কি, সেইটা নিয়ে জাস্ট আমি দু চারটে কথাবার্তা বললাম। দেখো যা বলেছি তাতে কারো কোনো অসুবিধা হয়েছে কিনা এখন পর্যন্ত, কারো কোনো প্রবলেম থাকলে বলো, যা বলেছি সেই জায়গায় কারো কোথাও কোনো ডাউটস বা কোনো কনফিউশন আছে কিনা বলে নাও। বলো, কি শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ শুনতে হ্যাঁ, বলো কোনো অসুবিধা আছে? যা পাচ্ছি। পড়ানো হয়েছে কি জয়ন্ত ঠিক আছে? জয়ন্ত হ্যাঁ স্যার। কোনো অসুবিধা নাই তো? না স্যার ঠিক আছে। দিদির মতো পড়ানো হচ্ছে না খারাপ হচ্ছে? আরে ভালো স্যার, ভালো। দিদির মতো পারি, ওরা সব ইয়াং, সব তোদের মতো কি আমরা পারবো রে বাবা? আমাদের সব বুড়ো হাবড়া মানুষ, বুঝলি? হ্যাঁ, আর বয়স হয়ে গেছে, আর আমাদের কি, আমাদের এবারে মরবার দিন গুনতে হবে, বুঝলি? এইসব একবার করোনা থেকে উঠলাম, আবার করোনা। হ্যাঁ, তোরা সব একটা ইয়াং, মানে করোনা তোদের ভয়ে দৌড়াচ্ছে, আর আমরা সব করোনায় করোনায় সব ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, তো চল এবারে আমরা আমাদের নেক্সট যে সিস্টেমটা সেটাই চলে আসি। নেক্সট আমরা যেটা শুরু করব, যে এ ফ্রি পার্টিকেল of mass m confined in a 1D box of length L. A free particle of mass m confined in a 1D box of length L. এইটা। আচ্ছা, এইখানে আমি প্রথম যে কেসটাকে করব সেটা হচ্ছে যে বাউন্ডারি গুলো যেখানে রাখা হয়েছে, বাউন্ডারিজ are at x equal to 0 and x equal to L. এটাই বলেছি, মানে ব্যাপারটা এরকম একটুখানি ছবিটা আঁকি, তাহলে তোমার কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। কারণ এই 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 প্রবলেম আমি অনেকবার বলেছি, মানে অন্তত পক্ষে আমি বলেছি, মানে দিদি বলেছে আর কি, যে মানে এতক্ষণ পর্যন্ত আমরা দেখবো অন্তত 4-5 জায়গায় এই 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 ধরনের জিনিস আমি ব্যবহার করে ফেলেছি আর কি, যে এই এই ছবিটা যেটা আঁকছি আর কি, দেখবে এটা তোমার অলরেডি করেছো তুমি, মানে পার্টিকুলার বক্স প্রবলেমটা কেমন করে তুমি জাস্ট বলো। তো এইটা ধরে নিচ্ছি এক্স ডিরেকশন, আর এই যে দেওয়ালটা আছে কত, এক্স ইকুয়াল টু 0 তে আর এক্স ইকুয়াল টু এল তে। তাহলে এই যে দেওয়াল, এই দেওয়ালগুলো হচ্ছে তোমার যেমন উঁচু তেমন মোটা, যাতে করে হচ্ছে এর বাইরে আর পার্টিকেলটা কোনো রকম ভাবে তোমার ঢুকতে পারছে না, মানে এইগুলো হচ্ছে ইনফাইনাইট হাইট এবং ইনফাইনাইট উইথে, যাতে করে পার্টিকেলটা বাইরে কোনো রকম ভাবে যেতে পারে না। কি বলা হচ্ছে দেখো, পার্টিকেলটা ফ্রি, মানে পোটেনশিয়াল এনার্জি জিরো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কনফাইন। কনফাইন মানে বক্সের ভেতরে যখন থাকবে সেটা সে ফ্রি, কিন্তু বক্সের বাইরে যখন চলে যাবে না, সেখানে কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা তোমার বেসিক্যালি ইনফিনিটি। তাহলে এটা ভিএক্স ইকুয়াল টু 0, আর এখানে হচ্ছে ভিএক্স ইকুয়াল টু ইনফিনিটি, বাইরে হচ্ছে ইনফিনিটি। তাহলে দেখো তফাৎ, দেখো আগের প্রবলেমটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি 0 ছিল সর্বত্র, আর এখন হচ্ছে পোটেনশিয়াল এনার্জি শুধুমাত্র বক্সের ভেতরে 0 আর বাইরে হচ্ছে ইনফিনিটি। এবার এইখানে ধরো কোনো একটা পার্টিকুলার পার্টিকেল আছে যার মাস হচ্ছে তোমার এম, যে এই বক্সের ভেতরে এদিক ওদিক তোমার মুভ করতে পারে, ঠিক আছে? এটা তার মানে এক্ষেত্রে তোমার সিস্টেমটাকে এইরকম ভাবে তুমি ডিফাইন করবে যে ভিএক্স ইকুয়াল টু 0 কখন না, হোয়েন এক্সটা তোমার 0 থেকে এল এর মধ্যে আর ইকুয়াল টু ইনফিনিটি আদারওয়াইজ। এটা তাহলে এখন এই পোটেনশিয়াল এনার্জিটা এইরকম ভাবে তোমার ডিফাইন। এইটা আচ্ছা, তো ভালো। তার টাইম ইন্ডিপেন্ডেন্ট শোরিঞ্জার ইকুয়েশনটাকে দেখো কি লিখবো, এইচ সাই ইকুয়াল টু ই সাই। তো এই পার্টিকুলার কেসে হবে ওয়ান ডাইমেনশনাল বলে কাইনারিক এনার্জি পার্টটা মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম d2 বাই dx স্কয়ার প্লাস পোটেনশিয়াল এনার্জি ইন্টু সাই এক্স ইকুয়াল টু তোমার ই ইন্টু সাই এক্স। এটা এটা তার 1 নম্বর ইকুয়েশন।
আচ্ছা, প্রথমে এবার আমি দেখি আউটসাইড দ্য বক্স কি হচ্ছে। বক্সের বাইরে, আউটসাইড দ্য বক্স পোটেনশিয়াল এনার্জিটা কিন্তু ইনফিনিটি, বক্সের বাইরে পোটেনশিয়াল এনার্জি ইনফিনিটি। এখানে হেন্স টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কি হয়ে গেল না, মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু সাই এক্স বাই ডি এক্স স্কোয়ার প্লাস ভি এক্স এর জায়গায় ইনফিনিটি বসিয়ে দাও ইন্টু সাই এক্স ইকুয়াল টু তোমার ই ইন্টু সাই এক্স হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে প্রথম যে পার্টটা ছিল এটা হচ্ছে কাইনেটিক এনার্জি অপারেটর, এটা তো কাইনেটিক এনার্জি অপারেটর। কাইনেটিক এনার্জি অপারেটরটা তোমার ওয়েভ ফাংশনের উপরে যদি কাজ করে তা তোমার যা দেবে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি দেবে। তাহলে যেটা দাঁড়াবে যে এই প্রথম পার্টটা দেবে কাইনেটিক এনার্জি, পরের পার্টটা হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি যেটা বেসিক্যালি তোমার ইনফিনিটি, এইটা অ্যাকচুয়ালি ইকুয়াল টু তোমার ইনফিনিটি। তারপরে একটা তোমার ওয়েভ ফাংশন টাইপের কিছু একটা আছে, এখানে তোমার টোটাল এনার্জি কিন্তু ওয়েভ ফাংশন টাইপের কিছু একটা থাকবে। এবারে দেখো ওয়েভ ফাংশন তো কোন একটা পার্টিকুলার পয়েন্টে ইনফিনিটি হতে পারে না, মানে ওয়েভ ফাংশন যে অ্যাকসেপ্টেবল তাহলে সাই এক্সটা কিন্তু এটা অবশ্যই ফাইনাইট হতে হবে, তাই না? মানে অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন সে সবসময় ফাইনাইট হতে হবে। তাহলে এইটা যদি ফাইনাইট হতে হয় তাহলে দেখো এবারে কাইনেটিক এনার্জি তার সঙ্গে পোটেনশিয়াল এনার্জি তুমি যোগ করছো, যে পোটেনশিয়াল এনার্জি এটা ইনফিনিটি, তাই তো? তা যদি হয় তাহলে এই বাঁদিকটায় তুমি কাইনেটিক এনার্জি বাদ দিয়ে জাস্ট তোমার ইনফিনিটি লিখতে পারো, আর এই ইটাকে তোমার জাস্ট এদিকে পাঠিয়ে দাও ইন্টু সাই এক্স, এইটা তোমার জিরো এরকম হতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে যে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এবারে সিস্টেমটা পোটেনশিয়াল এনার্জি ইনফিনিটি, তাহলে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি রেসপেক্ট নেগলিজিবলি স্মল, মানে কাইনেটিক এনার্জি পার্টটা তুমি বাদ দিয়ে দিলে, বাদ দিয়ে দিলে বাঁদিকে পড়ে রইল তোমার ইনফিনিটি, আর ডান দিক থেকে ইটাকে তুমি বাঁদিকে নিয়ে চলে এসো করে সাই এক্স দিক গুণ করো ইকুয়াল টু জিরো হলো। তাহলে এখান থেকে দুটো জিনিস পাচ্ছে দেখো, আইদার সাই এক্স ইকুয়াল টু জিরো অ্যান্ড অর ইনফিনিটি মাইনাস ইকুয়াল টু জিরো অর ই ইকুয়াল টু ইনফিনিটি। তার মানে খেয়াল করে দেখো যে যদি তোমার মানে সাই এক্স ইকুয়াল টু জিরো মানে এটা একটা ট্রিভিয়াল সলিউশন দিল, মানে ওয়েভ ফাংশন জিরো হয়ে যাওয়া মানে ওখান থেকে তুমি আর কিছুই করতে পারবে না, সেখানে নেই। তাহলে ওয়েভ ফাংশনটা যদি নন জিরো রাখতে হয় তবুও ইকুয়েশনটা স্যাটিসফাইড হতে হয়, তাহলে এনার্জিটা ইনফিনিটি হতে পারবে। তাহলে দিস ইজ অ্যাবসার্ড, কারণ এনার্জি ইনফিনিটির যা সিম্পলি কোনো মানে থাকে না, তাই না? তাহলে বোঝার চেষ্টা করো যে আমি আউটসাইড দ্য বক্স যখন সিস্টেমটাকে দেখছি তখন দেখতে পাচ্ছি যে বক্সের বাইরে পার্টিকেলটা থাকতে পারে তখনই যখন তোমার এনার্জিটা ইনফিনিটি হতে পারবে। এবার এনার্জি ইনফিনিটি কখনো হতে পারে না, দিস ইজ অ্যাবসার্ড। তাহলে তার মানেটা কি হলো? তার মানে হচ্ছে যে দ্যার ইজ জিরো প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল আউটসাইড দ্য বক্স। আসলে এইটা আমি জাস্ট অঙ্ক করে তোমায় দেখালাম, কিন্তু সিস্টেমটাই তো ওই রকমই বলা আছে যে একটা পার্টিকেলটা কনফাইন্ড ইন এ বক্স, অর্থাৎ পার্টিকেলটা বক্সের ভেতরেই থাকবে, বক্সের বাইরে তুমি কোনোভাবেই তাকে পাবে না। সেই জন্যই তোমাকে ইনফাইনাইট হাইট এবং ইনফাইনাইট উইথের তোমাকে জাস্ট ওয়ালগুলোকে দিতে হয়েছে। তার মানে আউটসাইড দ্য বক্স পার্টিকেলটাকে পাওয়ার সম্ভাবনাটা শূন্য। আর আমি এইটা কেন বলে রাখলাম তার কারণটা হচ্ছে যদি আজকে বেরিয়ার হাইটটা ফাইনাইটের ইনফাইনাইটের বদলে ফাইনাইট হতো, অর্থাৎ এই হাইটটা মানে যে প্রাচীরগুলো আছে সেটা ইনফাইনাইট হাইট বা ইনফাইনাইট উইথের নয়, তখন কিন্তু পার্টিকেলকে বাইরে পাওয়ার একটা সম্ভাবনা তুমি পেতে আর কি। ঠিক আছে? তাহলে আমি সেইটা এখানে এই আমাদের যে প্রবলেমটা যেটা সিলেবাসে তোমাদের আছে সেটা হচ্ছে ইনফাইনাইট ওয়েল প্রবলেম, যেখানে দুটো দেওয়াল তার হাইটটা ইনফিনিটি উইথটা ইনফিনিটি, যাতে করে কোনোভাবেই হচ্ছে পার্টিকেল বক্সের বাইরে তুমি পাবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের যা কিছু আলোচনা হবে সবটাই হচ্ছে ইনসাইড দ্য বক্স। তাহলে এবার আমি চলে আসি ইনসাইড দ্য বক্স। আচ্ছা, ইনসাইড দ্য বক্স পোটেনশিয়াল এনার্জিটা কি? জিরো। তাহলে হেন্স টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন কি হয়ে গেল না, মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু সাই এক্স বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু ই ইন্টু সাই এক্স। মানে ভি এক্স পার্টটাকে তুমি জিরো করে দিয়েছো, তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে ডি টু সাই এক্স বাই ডি এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এম ই বাই এইচ কস স্কোয়ার সাই এক্স, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু জিরো, অর্থাৎ ডি টু সাই এক্স বাই ডি এক্স স্কোয়ার প্লাস ওই কে স্কোয়ার ইন্টু সাই এক্স, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু জিরো,
যেখানে টোয়াইস এম ই বাই এইচ কস স্কোয়ার ইকুয়াল টু তোমার কে স্কোয়ার হয়ে যাচ্ছে, বা যদি তোমাকে এনার্জি ক্যালকুলেট করতে হয় সেটা কে স্কোয়ার এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম, এই ফর্মুলা থেকে তুমি এনার্জিটাকে বের করতে পারবে। তো দেখো তুমি জাস্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ছিল, আউটসাইড দ্য বক্স কি হলো তুমি দেখলে, ইনসাইড দ্য বক্স যে ইকুয়েশনটা সেই ইকুয়েশনটা কি হলো তুমি জাস্ট দেখে নাও। সেই ইকুয়েশনটাকে তুমি এইরকম ভাবে লিখে নাও যেখানে এনার্জিটা এই ফর্মুলা দিয়ে তোমার বেসিক্যালি ঠিক হবে। তবে তোমাকে এবারে এনার্জি এই ইকুয়েশন থ্রিটাকে সলভ করতে হবে, তাই তো? তোমাকে কি করতে হবে তাহলে, আমার এখন কাজটা হচ্ছে উই হ্যাভ টু সলভ ইকুয়েশন থ্রি। ইকুয়েশন থ্রিটাকে আমি সলভ করবো, সলভ করার জন্য কিছু কন্ডিশনস লাগবে। কারণ কি না, কারণটা হচ্ছে দেখো তুমি যদি ইউনিক সলিউশন পেতে চাও, মানে এটা তো একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে সলভ করতে গেলে দুটো কনস্ট্যান্টস অফ ইন্টিগ্রেশন চলে আসবে, ঠিক আছে? এবারে সেই কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশনের ভ্যালুগুলো তোমাকে বের করতে হবে। কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশনের ভ্যালুগুলোকে বের করতে গেলে তোমার যেটা করতে হবে যে এক্স এর দুটো ভ্যালুতে ওয়েভ ফাংশনের দুটো ভ্যালু তোমায় বলে দিতে হবে, সেটাই হচ্ছে তোমার বেসিক্যালি বাউন্ডারি কন্ডিশন। তার মানে ওই ধরনের ইকুয়েশন ইনিশিয়াল ভ্যালু প্রবলেম হয় বা বাউন্ডারি ভ্যালু প্রবলেম হয়। কেমিক্যাল কাইনেটিক্সের যে প্রবলেমগুলো বা নিউটন ইকুয়েশন অফ মোশনের যে প্রবলেমগুলো, সেগুলো সব তোমার হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। কারণ সেখানে হচ্ছে তোমার ইনিশিয়াল টাইমে পজিশন এবং ইনিশিয়াল টাইমে ভেলোসিটি বলে দেওয়া থাকে। কেমিক্যাল কাইনেটিক্সে ইনিশিয়াল টাইমে তোমার কনসেন্ট্রেশন বলে দেওয়া থাকে, কারণ ওইগুলো লিনিয়ার ছিল বলে একটা ইকুয়েশন হলেই হতো। নিউটন ইকুয়েশন অফ মোশন তোমার লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেখানে তোমার কিন্তু টি ইকুয়াল টু জিরোতে যেমন পজিশন বলে দেওয়া থাকে তেমন তোমার ভেলোসিটি বলে দেওয়া থাকে, ঠিক আছে? হলো? আচ্ছা, তাহলে এবারে আমার এই পার্টিকুলার প্রবলেমটা হচ্ছে তোমার বাউন্ডারি ভ্যালুর প্রবলেম। উই হ্যাভ টু সলভ ইকুয়েশন থ্রি subject to the boundary condition কি সেটা না, psi এর ভ্যালু যখন x equal to 0 আর psi এর ভ্যালু যখন x equal to l, তখন কিন্তু সেটা 0 হয়ে যাবে। মানে x equal to 0 এবং x equal to l এতে ওয়েভ ফাংশনগুলো কিন্তু তোমার বেসিক্যালি 0 হয়ে যেতে হবে, কারণ বাউন্ডারিটা x equal to 0 আর x equal to l এ আছে। জাস্ট যাই হোক না কেন ওই দুটো মানে দেওয়ালে গিয়ে ওয়েভ ফাংশন ভ্যানিশ করে যেতে হবে, কারণ তার বাইরে আর কোনোভাবেই তাকে তুমি পাচ্ছ না, সেই জন্য। আচ্ছা, এবারে এই যে ইকুয়েশন থ্রি এর যে জেনারেল সলিউশনটা, যেটা আমি এর আগে অলরেডি করে গেছি বলে এখানে সেটা আমি লিখছি, তাহলে এটা আমি আর করে দিচ্ছি না, তাহলে একবারে লিখে দিচ্ছি। জেনারেল সলিউশন অফ ইকুয়েশন থ্রি ইজ গিভেন বাই psi x ইকুয়াল টু ধরো a cos kx প্লাস, সরি আমি আচ্ছা তার আগে পরে আগে আগে এটা আমি পরে আসছি। এটাকে এক কাজ করা যাক, এইটাকে তুমি লেখো জাস্ট এইরকম ভাবে, ধরো তুমি এটা বলে সি, ও সরি, এটাকে ধরো তোমার সি C1 C2 দিয়ে লিখি, C1 e to the power ikx প্লাস C2 e to the power মাইনাস ikx। মানে একদম দেখো না, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা একদম তো এই ইকুয়েশনের মতোই দেখতে। ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা একদমই তোমার দেখো ওই ইকুয়েশনের মতো দেখে, এই একদম যেমন করে এই পেজটা বেসিক্যালি ওখানে তুমি জাস্ট কপি পেস্ট করবে আর কি, যে ট্রায়াল সলিউশনটা তুমি ধরে নিলে করে ডট 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 করে আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস আই কে হলো। এবার তোমার জেনারেল সলিউশনটা a টু দি পাওয়ার ikx প্লাস b টু দি পাওয়ার মাইনাস ikx লিখেছিল, তার বদলে আমি এখানে লিখেছি c1 টু দি পাওয়ার ikx প্লাস c2 টু দি পাওয়ার মাইনাস ikx। এইটা এরকম ভাবে লিখলে। আচ্ছা দেখো, আমি এক কাজ করি যে এক্ষেত্রে না ওই জাস্ট একটাকে রাখলাম অন্যটাকে রাখলাম না, সেটা আমি এখন করছি না। কারণ আমি আগের ক্ষেত্রে কেমন কে এর উপর কোনো রেস্ট্রিকশন দিতে চাইনি, এখন আমি কে এর উপর রেস্ট্রিকশন দিতে চাই, ঠিক আছে? কারণ কে এর উপর রেস্ট্রিকশন দিতে হবে, না দিলে তোমার এই যে বাউন্ডারি কন্ডিশনটা স্যাটিসফাইড হবে না। সেই জন্য আমি এক কাজ করি যে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে জাস্ট ওই বাউন্ডারি কন্ডিশনটা অ্যাপ্লাই করার বদলে আমি যদি এটাকে সাইন কসের ফর্মে লিখে ফেলতে পারি না, তাহলে আরো বেটার ওয়েতে আমি বাউন্ডারি কন্ডিশনটাকে ব্যবহার করতে পারবো এবং সেখান থেকে কে এর যে রেস্ট্রিকশনটা আমি জাস্ট লিখতে পারবো। সেই জন্য আমি এটা কাজ করি, এটা C1 তাকে ই টু দি পাওয়ার আই কে এক্স টাকে তুমি লিখতে পারো কস কে এক্স প্লাস আই সাইন কে এক্স, এরকম ভাবে লিখতে পারা যায়, প্লাস C2 এইটাকে লিখতে পারো একই রকম ভাবে কস কে এক্স মাইনাস আই সাইন কে এক্স।
এরকম ভাবে লিখতে পারো। তাহলে এবারে এইটা দেখো তোমার কিরকম ভাবে হচ্ছে, c1 প্লাস c2 cos kx প্লাস c1 প্লাস c2 cos kx প্লাস c1 মাইনাস c2 একটা i আছে sin kx। দেখো তুমি যা c1 প্লাস c2 cos kx হলো প্লাস i ইন্টু c1 মাইনাস c2 sin kx হলো। এক কাজ করো, এইটাকে লেখো এইরকম ভাবে, a cos kx লেখো প্লাস b sin kx লেখো, যেখানে c1 প্লাস c2 কে তুমি a বললে আর c1 মাইনাস c2 ইন্টু i এই পুরোটাকে তুমি জাস্ট b বললে। তোমরা দেখো যে এই যে ফাংশনটাকে তুমি মানে জেনারেল সলিউশনটাকে যেমন এই c1 e টু দি পাওয়ার i kx প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস i kx ফর্মে লিখতে পারো, আবার জেনারেল সলিউশনটাকে এইরকম ভাবেও লিখতে পারো। মানে জেনারেল সলিউশনটাকে এইরকম ভাবেও লিখতে পারো, জেনারেল সলিউশনটা এইরকম ভাবেও লিখতে পারো। আসলে এই ট্রিগোনোমেট্রিক ফাংশন হিসেবে লিখলে একটা সুবিধা পাবে তুমি, সেটা হচ্ছে এই যে যে তোমার ওই কে এর উপর যে রেস্ট্রিকশনটা যখন মানে বাউন্ডারি কন্ডিশনগুলো যখন বসাবে না, কে এর ভ্যালুগুলো দেবে তো মানে ইজিলি বেরিয়ে আসবে। আর না হলে এইখানে যে ই টু দি পাওয়ার ফর্মে আছে সেখান থেকে লগ ফগ নিয়ে সব বের করতে হবে, একটা ঝামেলা। ঠিক আছে, তাহলে এবারে চলো বাউন্ডারি কন্ডিশনগুলো বসাই। বাট নাও when x equal to 0, psi 0 সেটা কি দাঁড়াচ্ছে, a cos k0 প্লাস b sin k0, এটা তোমার 0 হতে হবে। দেখো cos 0 মানে 1, তাহলে এইটা a হলো, আর sin 0 মানে তোমার 0, তাহলে এইখান থেকে জাস্ট পেলে তুমি কি a equal to 0। তার মানে এই যে x equal to 0 বসালে তোমার ডান দিকটা অটোমেটিক্যালি 0 হয়ে যাচ্ছে, কিন্তু বাঁ দিকটা 0 হচ্ছে না, a হচ্ছে। তাতে বাউন্ডারি কন্ডিশনটা স্যাটিসফাইড হচ্ছে না। বাউন্ডারি কন্ডিশন কি বলে, x equal to 0 তে সেইটা 0 হতে হবে। তাহলে সেইটা 0 কখন গ্যারান্টেড হলো না, যখন তোমার এটা 0 হয়ে যাচ্ছে। তার মানে ফার্স্ট বাউন্ডারি কন্ডিশনটা ইমপ্লাই করছে যে a equal to 0, তাহলে হেন্স the general solution becomes psi x টা তুমি a কন্টেনিং পার্টটা তুমি বাদ দিয়ে দেবে, এটা b sin kx। কারণ a equal to যদি নন জিরো থেকে যায় তাহলে তোমার x equal to 0 তে যে ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করতে হবে সেটা তুমি কখনোই গ্যারান্টি করতে পারছো না। এইটা তাই x টা হচ্ছে তোমার b sin kx হয়ে গেল এটা। আচ্ছা, আর এবারে দেখো নাও এটা ইকুয়েশন নামটাম কিছু দেওয়া যাক, এটা 8 নম্বর ইকুয়েশন। এবার নাও when x equal to l, তখন কি হচ্ছে, psi l equal to b sin kl, this has to be equal to 0। আর এইখান থেকে তুমি দুটো জিনিস পাও, either b equal to 0 অথবা sin kl equal to 0। অথবা sin kl equal to তোমার 0, either b equal to 0 and or sin kl equal to 0। আচ্ছা এবারে দেখো যদি b equal to 0 হয়, a অলরেডি 0 হয়েছে, যদি b ও তোমার 0 হয়ে যায় তাহলে তাহলে এইটা ইমপ্লাই করবে ওয়েভ ফাংশনটা ইজ 0 অলওয়েজ, এইটা which gives a trivial solution, which gives a trivial solution। তো ওয়েভ ফাংশন 0 হয়ে গেল মানে আর সেই নিয়ে আর কথা বলার কোনো মানেই নাই আর কি, which gives a trivial solution। কারণ ওয়েভ ফাংশন ভ্যানিশ করে যাওয়া মানে পার্টিকেলটাকে পাওয়ার প্রবাবিলিটি শূন্য। তুমি বলছো পার্টিকেলটা বক্সের মধ্যে আছে, অথচ তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ ফাংশন তুমি শূন্য করছো, এটা সম্ভব নয়। এখানে একটা ফিজিক্যালি আনঅ্যাকসেপ্টেবল সলিউশন বা এটাকে বলা যায় ট্রিভিয়াল সলিউশন। তাহলে বেঁচে রইল কি, সাইন কে এল ইকুয়াল টু 0। তাহলে এবারে দেখো, তাহলে সাইন কে এল ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সাইন কে এল মানে কত, সাইন এন পাই, এইটা সাইন 0 মানে কত, সাইন এন পাই। সেখান থেকে কে এল কত পেয়ে গেলে তুমি, কে এল তুমি কত পেলে, এন পাই হলো, তাহলে কেটা কত পেলে, এন পাই বাই এল হলো। আর এখানে তুমি একটা জিনিস খেয়াল করো যে সাইন কত পাই হলে সেটা শূন্য হয় না, এন এর ভ্যালু যদি 0
প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 তুমি যাই নাও না কেন, মানে n এর ভ্যালু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 সব নিলেও তোমার সাইন n পাই ইকুয়াল টু তোমার 0 হচ্ছে, যে এখানে 0 ইকুয়াল টু সাইন n পাই লিখেছি। তার মানে যখন k ইকুয়াল টু n পাই বাই l যদি হয়, তাহলে তোমার সাইন k l ইকুয়াল টু 0 হলে কিন্তু b তখন 0 নয়, হ্যাঁ, তখন তোমার দেখো এই টোটাল জিনিসটা অ্যালাউড হয়ে গেল। অর্থাৎ তাহলে যেটা দাঁড়াচ্ছে, তাহলে নাও দ্য জেনারেল সলিউশন ইজ কি না, সাই সেটা n এর উপর ডিপেন্ড করেছে, এইটা এটা যে বি সাইন, এখন আর যে কোনো কে তুমি নিতে পারবে না, সেই কেটাকেই নিতে হবে যে কেটা বেসিক্যালি বাউন্ডারি কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করে, এন পাই বাই এন ইন্টু এক্স। তাহলে এইটা হলো তোমার এখন পর্যন্ত জেনারেল সলিউশনটা। এইটা হচ্ছে তোমার লেসে 9 নম্বর ইকুয়েশন এটা। আচ্ছা এবারে দেখো এখানে যে এইখানে তোমার এইখানে কিন্তু এন এর ভ্যালুটা 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 তোমাকে সব নিতে হবে, কারণ অঙ্ক তোমায় বলে দিচ্ছে সাইন কে এল ইকুয়াল টু যদি 0 হয়, সেখান থেকে তুমি যদি সাইন কে এল ইকুয়াল টু সাইন এন পাই বলো, সেখানে কিন্তু দেখো সাইন 0 ও 0, সাইন প্লাস পাই ও 0, সাইন মাইনাস পাই ও 0, সাইন প্লাস 2 পাই ও 0, সাইন মাইনাস 2 পাই ও 0, সেই জন্য তোমাকে এখানে এন এর কিন্তু সব ভ্যালুজই তোমাকে নিতে হবে। আচ্ছা এবার আমি দেখতে চাইছি যে এই যে এন ইকুয়াল টু 0 এইটা তোমার অ্যালাউড অর নট, এইটা আমি একটুখানি বুঝতে চাইছি যে এন ইকুয়াল টু 0টাকে তুমি আদৌ নিতে পারবে কি পারবে না। আচ্ছা সেইটা এখনো অঙ্ক তোমাকে কোনোভাবে হেল্প করছে না, অঙ্ক তোমাকে কোনো রকম ভাবে হেল্প করছে না, তোমার ফিজিক্স কেমন করে হেল্প করে একটুখানি দেখা যায়। মানে অঙ্ক হেল্প করছে না, মানে অঙ্ক তোমায় কি বলে দিচ্ছে, অঙ্ক তোমায় বলে দিচ্ছে যে ঠিক আছে বাবা, সাইন কে ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সাইন এন পাই, এখানে এন এর ভ্যালু কিন্তু 0 তোমার হতেই পারে। এবার এটা অ্যালাউড অর নট, এইটা আমি এবারে বুঝতে চাইছি। আচ্ছা দেখো যদি এমন হতো যে ইফ n equal to 0 is allowed, then ওয়েভ ফাংশন যেটা সাই 0x হয়ে গেল, সেটা কিন্তু 0 হয়ে গেল অলওয়েজ। তোমার x এর যে ভ্যালুই তুমি নাও না কেন, যদি n এর ভ্যালু 0 হয়ে যায়, তাহলে কিন্তু তোমার করসপন্ডিং ফাংশনটা 0 হয়ে যায়, which gives a trivial solution। স্যার স্ক্রিনটা আটকে গেছে। এটাই কিন্তু আটকে গেছে, তাহলে এক সেকেন্ড নেটের গন্ডগোল হয়েছে, তাহলে এক সেকেন্ড দাঁড়া একটু দেখে নিচ্ছি। মানে আটকেই আছে নাকি, কিন্তু নেট তো আছে দেখছি গো। না স্যার স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, ব্ল্যাক দেখা যাচ্ছে না, ব্ল্যাক এটা দেখছেন। দাঁড়া এক সেকেন্ড একটু ধরো। হ্যাঁ দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ, হ্যাঁ স্যার। স্যার কথা স্যার। কথা কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। দেখো হ্যাঁ মানে মানে যতটুকু লেখা আছে অতখানি দেখা গিয়েছিল না একটু আগে থেকে কেটে গিয়েছিল? ঠিক আছে ওখানে এই পর্যন্ত তাই তো? হ্যাঁ আর দেখো তাহলে যেটা বলছিলাম যে n equal to 0টা অ্যালাউড কি অ্যালাউড নয় সেটা বলছি। যদি এটা অ্যালাউড হতো তাহলে কি হতো, ওয়েভ ফাংশনটা সবসময় 0 হতো, যেটা একটা তোমার ট্রিভিয়াল সলিউশন দিচ্ছে, এটা একটা কারণ। তা তুমি তো n equal to 0 তাহলে নিয়ে তোমার লাভ নেই, এটা 1 নম্বর। আর 2 নম্বর দেখো আবার যদি এমন হতো ইফ n equal to 0 দেন, সরি বাজে হলো না, এক সেকেন্ড, দেখো যদি এমন হতো যে ইফ n equal to 0 দেন এনার্জি En যেটা হচ্ছে তোমার n স্কোয়ার h স্কোয়ার বাই, মানে এনার্জিটা অ্যাকচুয়ালি কি একদম লিখে দিই, এনার্জিটা তোমার k স্কোয়ার h cos স্কোয়ার বাই টোয়াইস m ছিল তো, k স্কোয়ার h cos স্কোয়ার বাই টোয়াইস m। আচ্ছা k এর জায়গায় তুমি কি বসাচ্ছ, n পাই বাই l তার স্কোয়ার বাই টোয়াইস m আছে, আর h cos স্কোয়ার মানে হচ্ছে h স্কোয়ার বাই টোয়াইস পাই।
মানে h cos ইকুয়াল টু h/2 পাই, মানে h cos মানে হচ্ছে h/2 পাই, তাহলে h/2 পাই তার স্কয়ার। তাহলে এখান থেকে এনার্জিটা কি বেরোচ্ছে না n স্কয়ার h স্কয়ার বাই 8ml স্কয়ার, এইটা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, কারণ n যদি তুমি 0টা নিয়ে নাও এটা। আর এবারে এনার্জি যদি 0 হয়ে যায় তাহলে মিনিমাম পসিবল এনার্জি, তার মানে 0 পয়েন্ট এনার্জি, এটা তোমার 0 হয়ে গেল। আর এবারে এনার্জি যদি 0 হয়ে যায় তাহলে এবারে ইনসাইড দ্য বক্স কি হচ্ছে দেখো, ইনসাইড দ্য বক্স পুরো এনার্জিটা হচ্ছে কাইনেটিক এনার্জির সঙ্গে সমান, সেটা যদি 0 হয়ে যায় তাহলে px স্কয়ার বাই টোয়াইস m ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে px স্কয়ার ইকুয়াল টু 0 হয়ে যাবে, তাহলে px ইকুয়াল টু 0 হয়ে যাবে। সেখানে আনসার্টেনটির মোমেন্টাম ডেল্টা px ইকুয়াল টু সিগমা px ইকুয়াল টু রুট ওভার অফ px স্কয়ার অ্যাভারেজ মাইনাস px অ্যাভারেজের স্কয়ার, এইটা তোমার বেসিক্যালি 0 হয়ে যাবে। তো দেখো যদি n ইকুয়াল টু 0 হয় তাহলে টোটাল এনার্জি 0 হয়ে গেল, আর ইনসাইড দ্য বক্স তোমার পোটেনশিয়াল এনার্জি যেহেতু 0, সেই জন্যে টোটাল এনার্জি সললি দ্য কাইনেটিক এনার্জি সেটা 0 হয়ে যাবে। তাহলে px স্কয়ার বাই টোয়াইস m 0 হয়ে যাবে, px স্কয়ার 0 হয়ে যাবে, px 0 হয়ে যাবে, তাহলে আনসার্টেনটি মোমেন্টামটা তোমার 0 হয়ে যাবে। আর এবারে আনসার্টেনটি পজিশন যেটা, ইন পজিশন ডেল্টা, এটা অবশ্যই ফাইনাইট হবে। কেন? কারণ অ্যাজ দ্য পার্টিকেল আগের মতো তো নয়, ফ্রি পার্টিকেলের মতো তো নয়, এটা তো পার্টিকেল তো একটা বক্সের মধ্যে কনফাইন, তার মানে তাকে খুঁজে পাওয়ার, তুমি বক্সের মধ্যেই তাকে সবসময় খুঁজে পাবে। আর দ্য পার্টিকেল ইজ কনফাইন ইন এ বক্স অফ ডেফিনাইট লেন্থ, একটা ডেফিনাইট লেন্থের বক্সে কিন্তু পার্টিকেলটা কনফাইন, একটা ডেল্টা এক্সটা ফাইনাইট হবে। তাহলে এবারে দেখো ডেল্টা এক্স ডেল্টা পি এক্স নাও ইকুয়াল টু 0 হয়ে গেল, হুইচ ভায়োলেটস হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। মানে ডেল্টা পি এক্স, মানে যদি তোমার n ইকুয়াল টু 0টা তুমি অ্যালাউ করো, তাহলে একটা তো খুব সিম্পল কারণ যে ওয়েভ ফাংশনটা তোমার ভ্যানিশ করে যাচ্ছে, আর যে কোনো এক্স ভ্যালুতে ওয়েভ ফাংশন ভ্যানিশ করে যাওয়া মানে হচ্ছে তুমি বেসিক্যালি একটা ট্রিভিয়াল সলিউশন পাচ্ছ, সেই সলিউশনে কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই। তাহলে আরেকটা সম্ভাবনা সেটা হচ্ছে এই যে যদি এনার্জি ইকুয়াল টু 0, n ইকুয়াল টু 0 হয়ে যায়, তাই এনার্জিটা 0 হয়ে গেল, আর বক্সের ভেতরে পোটেনশিয়াল এনার্জি 0 বলে কাইনেটিক এনার্জি পার্টটা 0 হয়ে গেল। কাইনেটিক এনার্জি পার্ট যদি 0 হয়ে যায় তাহলে মোমেন্টাম স্কয়ার, মোমেন্টাম এগুলো সব 0 হয়ে যাচ্ছে, মোমেন্টামের আনসার্টেনটি 0 হয়ে যাচ্ছে। আর পার্টিকেলটা কিন্তু বক্সের মধ্যে কনফাইন্ড, সেই জন্যে তোমার ডেল্টা এক্সটা ফাইনাইট হবে, যেটা ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে ডেল্টা এক্সটা কিন্তু ইনফিনিটি ছিল। ডেল্টা এক্সটা তোমার ওই ক্ষেত্রে ইনফিনিটি ছিল, সেখানে কোনো অসুবিধা ছিল না, ডেল্টা পি এক্স 0 হলেও চলে যেত। এই পার্টিকুলার কেসে তোমার ডেল্টা এক্স যেহেতু ফাইনাইট, তাহলে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গুণ করলে, ফাইনাইটের সঙ্গে 0 জিনিস গুণ করলে সেটা 0 হয়ে যাবে, হুইচ ভায়োলেটস হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। তার মানে কি দাঁড়ালো? তাহলে এটা ইমপ্লাই করলো যে n ইকুয়াল টু 0 ইজ নট অ্যালাউড। ঠিক আছে, তাহলে n ইকুয়াল টু 0 তুমি যা নিতে পারবে না, এটা হচ্ছে প্রথম কথা। যে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে তুমি যখন মানে ম্যাথামেটিক্যালি যখন করছো জিনিসটা, n ইকুয়াল টু 0টা মনে হবে অ্যালাউড, কিন্তু ফিজিক্যালি তুমি বুঝতে পারছো n ইকুয়াল টু 0 ইজ নট অ্যালাউড। এটা প্রথম একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে নাও দ্য জেনারেল সলিউশন কি দাঁড়াচ্ছে? Now the general solution become n equal to আগে ওয়েভ ফাংশনটা লিখবো, এনার্জিটা পরে। Now the general solution becomes কি, psi nx টা তুমি জাস্ট b sin n pi by l into x লিখছো, with n equal to 0টা বাদ প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট 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 ডট। আচ্ছা আবার দেখো এগেন, তুমি যদি সাই n এর জায়গায় মাইনাস n বসাও, সেটা কি দাঁড়াবে? b sin n এর জায়গায় মাইনাস n বসাও বাই l ইন্টু এক্স, তাহলে মাইনাস b sin n পাই বাই l ইন্টু এক্স, সেটা মাইনাস 1 ইন্টু সাই n এক্স। তার মানে কি দাঁড়াচ্ছে?
যে এন এর ভ্যালু পজিটিভ নেওয়া, মানে এন এর ভ্যালু যা নিচ্ছ আর মাইনাস অফ সেটা যে নেওয়া, এরা কিন্তু তোমার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হচ্ছে। কারণটা কি, যা একটা ফাংশনের সঙ্গে একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্ট এই পার্টিকুলার ক্ষেত্রে -1, সেটা দিয়ে গুণ করে তুমি আরেকটা ফাংশন পেয়ে যাচ্ছ। তার মানে এটা দাঁড়াচ্ছে যে যে মানে সাই মাইনাস এন এক্স অ্যান্ড সাই এন এক্স আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট তার মানে যেমন করে ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে হলো k+1 নিলে k+1 এর জন্য যে ফাংশনটা পাচ্ছ, k-1 যে একই ফাংশন পাচ্ছিলে, তারা বেসিক্যালি তোমার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছিল। মানে আমি ওই যেটা এর আগের ক্ষেত্রে বলেছি আর তাহলে এখানেও দেখো একই রকম ভাবে যে জাস্ট তোমার তুমি যখন ধরো n এর ভ্যালু 1 নিলে আর n এর ভ্যালু -1 নিলে, তোমার মনে হবে দুটো ফাংশন পাচ্ছ। না, দুটো ফাংশন তুমি পাচ্ছ না। যে দুটো ফাংশন পাচ্ছ তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, কারণ একটার সঙ্গে আরেকটা -1 গুণ করে দিলেই তুমি অন্যটা পেয়ে যেতে পারো। তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর কি এটা। তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশনগুলো তুমি কোয়ান্টাম মেকানিক্সে নেবে না, তাহলে তোমাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন নিতে হবে। তার মানে তাহলে উই হ্যাভ টু কনসিডার দ্য linearly independent set of wave functions. হ্যাঁ, we have to consider the linearly independent set of wave functions. তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে hence the general solutions are psi nx তোমার b sin n pi by l into x, এইটুকু জাস্ট আমি নেব। তখন n এর পজিটিভ ভ্যালু নিলে আর n এর ভ্যালুটাকে নেব না, তাহলে উইথ n এর ভ্যালুটা 1 2 3 এইগুলো নেব। দেখো মাইনাস গুলোকে বাদ দিলাম, জিরোকেও বাদ দিলাম। জিরোকে কেন বাদ দিলাম তার কাছে পরিষ্কার জিনিসটা। আর n+1 নিলে আর -1 নেওয়ার দরকার নেই, অথবা -1 নিলে +1 নেওয়ার দরকার নেই। এবারে মাইনাস আর প্লাস যখন দুটো অপশন থাকে, তুমি উইদাউট লস অফ এটি জেনারেট তুমি প্লাসটাকেই নাও, ঠিক আছে। তো দেখো জেনারেল সলিউশনটা এখন হয়ে যাচ্ছে n = 1 2 3 ডট 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 ডট। মানে মাইনাসটাকে একসাথে নেওয়া যাবে না, আইদার শুধু n এর পজিটিভ ভ্যালুগুলোকে নাও অথবা n এর শুধু নেগেটিভ ভ্যালুগুলোকে নাও। সেই মানে যদি পজিটিভ থাকে আর নেগেটিভ ফালতু তুমি নেবে কেন, মানে দুটোতে একই সেট দিচ্ছে তোমায়। হ্যাঁ, তাহলে এই হচ্ছে তোমার বেসিক্যালি জেনারেল সলিউশনটা। তাহলে সাই nx = b sin n pi by l into x, এটা ঠিক আছে, বোঝা গেল যে কেন এখানে কোয়ান্টাম নাম্বারটা তোমার জিরো বা মাইনাস গুলোকে নিচ্ছ না, সেটা পরিষ্কার তো এটা। আচ্ছা, এবারে আমি চাইছি যে এই ফাংশনটাকে নর্মালাইজ করব। নর্মালাইজ করার কন্ডিশন থেকে আমি বিটাকে জাস্ট বের করব। তাহলে জাস্ট লেট আস নাও normalize this function. Normalize this function. এটা কি করতে হবে না, ইন্টিগ্রাল আবার অল স্পেস psi n star x psi n x dx psi n x dx this has to be equal to 1. তাহলে এখানে দেখো ইন্টিগ্রাল আবার অল স্পেস মানে শুধু বক্সের বাইরে যদি বাইরে কিন্তু পার্টিকেলটা থাকতে পারে না, বক্সের ভেতরে থাকলে তোমার লিমিটটা 0 থেকে l পর্যন্ত। এইটা হয়ে যাবে তোমার b স্কয়ার sin স্কয়ার n pi by l into x into dx = তোমার 1 হয়ে গেল। তুমি এক কাজ করো, b স্কয়ার বাই 2 বাইরে বের করে দাও, ইন্টিগ্রাল 0 থেকে l 2 sin স্কয়ার n pi by l into x dx হলো, এটা তোমার বেসিক্যালি 1 হয়ে গেল। তাহলে b স্কয়ার বাই 2 2 sin স্কয়ার থিটা মানে 1 minus cos 2 থিটা dx ইন্টিগ্রাল 0 থেকে l equal to 1 হয়ে গেল। এটা হচ্ছে b স্কয়ার বাই 2, এটা হচ্ছে x মাইনাস sin 2n pi by l into x by 2n pi by l, লিমিটটা বসাও 0 থেকে l পর্যন্ত, সেটা বেশি তোমার 1 হয়ে গেল। এবার তুমি জাস্ট ভ্যালুগুলোকে বসিয়ে দাও, মানে l যদি বসাও এখান থেকে একটা l পাবে,
তাই এটা দাঁড়াচ্ছে তোমার বি স্কোয়ার বাই 2 ইন্টু এল, এইটুকু শুধু পাবে। দেখো এল যদি এখানে বসাও, এল এল কেটে গিয়ে সাইন 2n পাই, সেটা 0 হয়ে যাবে, আর 0 বসালে সর্বত্র তোমার 0 হয়ে যাচ্ছে। তাহলে বি স্কোয়ার বাই 2 ইন্টু এল, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে বি স্কোয়ারটা পেলে তুমি 2/l, তাহলে বিটা পেলে √2/l, এটা। তাহলে এবারে দেখো এই প্লাস আর মাইনাস তোমার বেসিক্যালি হচ্ছে একই স্টেট রিপ্রেজেন্ট করবে, যেটা একে অপরের সঙ্গে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, সেখানে উইদাউট লস অফ এনি জেনারেলিটি। লস অফ জেনারেলিটি, we can choose b equal to plus √2/l, and hence the normalized wave function is given as psi nx equal to √2/l sin n(pi/l) into x, এটা। মানে তুমি যদি এখানে মাইনাসটাকে নিতে, তাহলে ওই আগের মতোই, মানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন তুমি পেতে আর কি, এইটা উইথ n ইকুয়াল টু 1 2 3 ডট 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 ডট। আর এনার যে আইগেন ভ্যালু কি হলো, এনার যে আইগেন ভ্যালুস ইজ given as en equal to n square h square by 8ml square with n equal to 1 2 ডট ডট ডট, এটা। তো দেখো তাহলে আমাদের যে নর্মালাইজড, আমি ইকুয়েশন নামগুলো অনেকক্ষণ থেকে হয়তো দিচ্ছি না, তো দিয়ে রাখা উচিত ছিল, যাকে 9 নম্বর ইকুয়েশন এখানে আছে। এইখানে ধরো তুমি একটা 10 নম্বর ইকুয়েশন করলে, এইখানে ধরো তুমি 11 নম্বর ইকুয়েশন করলে, করে ধরো এইটা তোমার 12 নম্বর ইকুয়েশন হলো, এটা তোমার 13 নম্বর ইকুয়েশন হলো। তো দেখো তাহলে পার্টিকুলার বক্স প্রবলেমটাকে সলভ করে তুমি নর্মালাইজড ওয়েভ ফাংশনস এবং এনার্জি আইগেন ভ্যালুস তুমি পেয়ে গেছো। আর এখানে কোয়ান্টাম নাম্বার n, তার অ্যালাউড ভ্যালুস গুলো কিন্তু 1 2 3 4 ডট 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 ডট, তুমি জিরোও নিতে পারবে না, আর এনার ভ্যালু নেগেটিভও নিতে পারবে না। ঠিক আছে, তাহলে যা হয়েছে এখন পর্যন্ত বলো কোথাও কারো কোনো অসুবিধা আছে কিনা। ঠিক আছে স্যার। ঠিক আছে, আমাকে এবারে এই এনার্জি আইগেন ভ্যালু যে ওয়েভ ফাংশন নিয়ে যা কিছু আলোচনা করা সেগুলো তোমায় করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথম দু একটা জিনিস একটুখানি বলে নিই। সেটা হচ্ছে যে তুমি একটু এনার্জিটাকে দেখে নাও, যে n ইকুয়াল টু 0 তে অ্যালাউড নয়, তো তোমাকে শুরু করতে হবে n ইকুয়াল টু 1 থেকে। তাহলে জাস্ট হোয়েন n ইকুয়াল টু 1, তখন এনার্জিটা E1 সেটা হয়ে যাচ্ছে কত, h²/8ml স্কয়ার। তাহলে এটাই কিন্তু এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে মিনিমাম এনার্জি। দিস ইজ দ্য মিনিমাম পসিবল এনার্জি this is the minimum possible energy called the 0 point energy. তাহলে ওয়ান ডাইমেনশনাল পার্টিকেল ইন এ বক্স প্রবলেমের ক্ষেত্রে তোমার মিনিমাম পসিবল এনার্জি, যেটা 0 পয়েন্ট এনার্জি, সেটা হচ্ছে h²/8ml স্কয়ার। ঠিক আছে, এটা একটা জিনিস, সেটা প্রথমে মাথায় রাখো। আর এবারে দেখো তোমার, এবারে n ইকুয়াল টু যখন 2 তুমি করছো, তখন এনার্জি E2 টা হয়ে গেল 4h²/8ml স্কয়ার। n ইকুয়াল টু যখন 3 করছো, তখন E3 টা হয়ে যাচ্ছে 9h²/8ml স্কয়ার। যখন n ইকুয়াল টু 4 করছো, তখন এনার্জিটা হয়ে যাচ্ছে 16h²/8ml স্কয়ার, এরকম ভাবে যাচ্ছে। তার মানে যেটা কথা, যে তোমার, তুমি যদি এই যে এনার্জিগুলোকে পরপর পরপর করে আঁকো, মানে আমি এক কাজ করি, আসলে এটা একটা স্ট্যান্ডার্ড টেকনিক আর কি, যে এই বক্সটাকে এঁকে না তার উপরে মানে বিভিন্ন লেভেলের এনার্জিগুলোকে জাস্ট দেখাতে হয়। মানে আমি সেই বক্সটাকে প্রথমে দেখিয়ে দিলাম,
হ্যাঁ, আর এবারে এটা কি নিচে সমান হয়ে যেত? হ্যাঁ, এটা নিচে সমান হয়। যাকে এইটা হচ্ছে মানে মিনিমাম এনার্জি, এইটা হচ্ছে তোমার E1, এটা হচ্ছে এইচ স্কোয়ার বাই 8ml স্কোয়ার। মিনিমাম এনার্জিটা কিন্তু 0 নয়। তারপরে যে এনার্জিটা সেটা হচ্ছে তোমার E2, সেটা হচ্ছে 4h স্কোয়ার বাই 8ml স্কোয়ার। তারপরে এনার্জিটা অনেকটা বেড়ে গেল, E3টা হচ্ছে 9h স্কোয়ার বাই 8ml স্কোয়ার, বা আরো যদি তুমি অনেকটা উপরে যাও, এটা হচ্ছে তোমার E4, সেটা হচ্ছে 16h স্কোয়ার বাই 8ml স্কোয়ার। এই হচ্ছে তোমার বেসিক্যালি এনার্জি লেভেলগুলো। এবং দেখো এই যে দুটো লেভেলের মধ্যে যে এনার্জি গ্যাপটা, এই পার্টিকুলার ক্ষেত্রে 3h স্কোয়ার বাই 8ml স্কোয়ার, এর ক্ষেত্রে এই যে গ্যাপটা সেটা বেসিক্যালি 5h স্কোয়ার বাই 8ml স্কোয়ার। এইখানে যে গ্যাপটা এটা বেসিক্যালি হচ্ছে 7h স্কোয়ার বাই 8ml স্কোয়ার। তার মানে তুমি দেখতে পাচ্ছ যে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল, বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল, সেটা আমি এইভাবে লিখতে পারি, ডেল্টা ইটা এন থেকে লেসে n+1 লেভেলে যাচ্ছে, তাহলে সেটা কি হবে, n+1 তার স্কোয়ার h স্কোয়ার বাই 8ml স্কোয়ার মাইনাস n স্কোয়ার h স্কোয়ার বাই 8ml স্কোয়ার, এবং সেটা হয়ে যাচ্ছে কত, 2n+1 h স্কোয়ার বাই 8ml স্কোয়ার। এইটা, এবং পরিষ্কার দেখো দিস ইনক্রিজেস, যে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেলস ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার বাড়ার সাথে সাথে কিন্তু এই পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা বেড়ে যাচ্ছে। এবং এখানে n থেকে n+1 লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ যেটা, সেটা 2n+1 h স্কোয়ার বাই 8ml স্কোয়ার। এবার n এর ভ্যালু তুমি 1, 2, 3, 4 করে বসাও, তা 3, 5, 7 এইসব জিনিসপত্রগুলো পরপর করে পেয়ে যাবে। তাহলে এক হচ্ছে যে যেহেতু কতগুলো ডিসক্রিট ভ্যালুজ অফ n আর অ্যালাউড এনার্জিটা, মানে এখানে যে এখানে একটা জিনিস আরেকটা বলে নেওয়া ভালো, যে যেহেতু অ্যাজ অনলি সাম স্পেসিফিক ভ্যালুজ, মানে তোমার এর ক্ষেত্রে মানে ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে কিন্তু কে এর উপরে কোনো রেস্ট্রিকশন ছিল না বলে এনার্জি কিন্তু কন্টিনিউয়াস ছিল। কিন্তু এই পার্টিকুলার কেসে তোমার যে অ্যাজ অনলি সাম স্পেসিফিক ভ্যালুজ অফ এন আর অ্যালাউড, the energy is discrete or quantized. তা ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে তোমার এনার্জিটা কিন্তু কন্টিনিউয়াস ছিল, কিন্তু কে এর উপর কোনো রেস্ট্রিকশন ছিল না। এখন কিন্তু এনার্জিটা তোমার ডিসক্রিট বা কোয়ান্টাইজ হিসেবে অ্যাপিয়ার করেছে, এবং সেই এনার্জিগুলো দেখো যে কোনো এনার্জি তুমি নিতে পারছো না, h স্কোয়ার বাই 8ml স্কোয়ার, নাহলে 4h স্কোয়ার বাই 8ml স্কোয়ার, নাহলে 9h স্কোয়ার বাই 8ml স্কোয়ার, ইত্যাদি ইত্যাদি। কতগুলো ডিসক্রিট এনার্জি ভ্যালুজি তুমি জাস্ট কেবলমাত্র অ্যালাউ করতে পারছো। আর এক্ষেত্রে একটা কথা, যে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা, এটা কিন্তু তোমার কোয়ান্টাম নাম্বার বাড়ার সাথে সাথে আস্তে 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 তোমার বাড়ছে। এটা ঠিক আছে। আর এবারে তুমি ওয়েভ ফাংশনগুলো একটু দেখো। ওয়েভ ফাংশনটা আমি জাস্ট এর মানে একটা পার্টিকুলার এনার্জি নিয়ে আরো দু চারটে কথাবার্তা বলার দরকার আছে। সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি যে ফ্রি ইলেকট্রন মলিকুলার অরবিটাল থিওরি বলে একটা জিনিস আছে, যেখান থেকে তুমি জাস্ট লিনিয়ার কনজুগেটেড পলিগনের স্পেকট্রোস্কোপিটা জাস্ট সেখান থেকে বুঝতে পারবে। সেগুলো পরে আসছি। তার আগে একটা জিনিস একটুখানি দেখে নাও, সেটা হচ্ছে এই যে তোমার জাস্ট এনার্জিটা পুরোটাই কাইনেটিক এনার্জি, যেটা n স্কোয়ার h স্কোয়ার বাই 8ml স্কোয়ার যদি হয়, এবার এনার্জিটা আমার কি হয় না, px স্কোয়ার বাই টোয়াইস m হয় কাইনেটিক এনার্জি পার্টটা। সেটা যদি n স্কোয়ার h স্কোয়ার বাই 8ml স্কোয়ার এরকম ভাবে তুমি লেখো, তো সেখান থেকে তুমি px স্কোয়ারটা পেয়ে যাচ্ছ কত বলো তো, n স্কোয়ার h স্কোয়ার বাই তোমার 4l স্কোয়ার হলো, বা অর এইখান থেকে আমি জাস্ট px টাকে লিখছি nh বাই টোয়াইস l। আমি এরকম একটা জাস্ট মোমেন্টাম লিখলাম। এটা কিন্তু অ্যাভারেজ মোমেন্টাম না, জাস্ট আমি একটা জাস্ট সিম্পলি মানে একটা একদম মানে এখানে টোটাল এনার্জিটা কিন্তু কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি px স্কয়ার বাই টোয়াইস m, সেখান থেকে আমি একটা মোমেন্টাম জাস্ট লিখলাম। এটা কিন্তু অ্যাভারেজ মোমেন্টাম নয়, অ্যাভারেজ মোমেন্টাম 0 হবে, সেটা পরে দেখবো। এটা nh বাই টোয়াইস m এটা। আর এবারে দেখো সেটা হচ্ছে যে ফ্রম
de Broglie's wave particle duality from de Broglie wave particle duality তোমার wavelength associated to the particle lambda সেটা কত হবে h over p মানে পার্টিকুলার h over px এটা কত দাঁড়াবে h by nh by twice l এইটা কত দাঁড়াচ্ছে এটা দেখো তোমার nh এটা nh by twice l তাহলে h কেটে গেল তাহলে twice l by n হয়ে গেল বা or আমি যেটা বলতে চাইছি l equal to n into lambda by 2 তার মানে দেখো যে বক্সের মধ্যে তোমার lambda by 2 এর ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস ফিট করবে তাহলে দেয়ার মাস্ট ফিট integral number of half of the wavelength. Integral number of half of the wave. ঠিক আছে ঠিক আছে there must fit integral number of half of the wavelength. ইন্টিগ্রাল নাম্বার হাফ অফ দ্য ওয়েভলেন্থ মানে ব্যাপারটা দেখো যে যখন তুমি n ইকুয়াল টু 1 বলছো তখন এলটা হয়ে যাচ্ছে কত জাস্ট সিম্পলি ল্যামডা বাই 2 যখন n ইকুয়াল টু 2 বলছো তখন এলটা হয়ে যাচ্ছে কত ল্যামডা যখন n ইকুয়াল টু 3 বলছো তখন এলটা হয়ে যাচ্ছে কত 3 ইনটু ল্যামডা বাই 2 এন্ড সো অন তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে মানে এটা দাঁড়াচ্ছে যে দেখো এল তো ফিক্সড তার মানে ওয়েভলেন্থ গুলো এমন ভাবে সেট করতে হবে তোমাকে মানে ওয়েভলেন্থ গুলো আস্তে আস্তে আমি কি বলবো মানে বড় থেকে আস্তে আস্তে ছোট এমন ভাবে তোমাকে করতে হবে যাতে করে হচ্ছে যে কোন একটা গিভেন কোয়ান্টাম নাম্বারের জন্য বক্সের ভেতরে তোমার বেসিক্যালি এই ইন্টিগ্রাল মাল্টিপল অফ হাফ অফ ওয়েভলেন্থ ফিট করে মানে এগুলো আসলে আমি কেন বলছি এগুলো তোমার ছবি আঁকার জন্য তোমার বেসিক্যালি সুবিধা হবে মানে বোঝার চেষ্টা করো যে পার্টিকেল কনফাইন্ড ইন এ ওয়ান ডাইমেনশনাল বক্স অফ লেন্থ এল তাহলে এলটা তুমি এখানে ফিক্স করছো তাহলে ওয়েভলেন্থ গুলো এমন ভাবে চেঞ্জ হবে যাতে করে প্রথম ক্ষেত্রে ওয়েভলেন্থটা মানে এই বক্সের মধ্যে একটা ওয়েভলেন্থ অর্ধেকটা ফিট করবে তারপর হচ্ছে বক্সের মধ্যে তোমার বেসিক্যালি টোটাল ওয়েভলেন্থ ফিট করবে তারপর হচ্ছে বক্সের মধ্যে তোমার ল্যামডা বাই 2 এর ইন্টিগ্রাল মানে মানে 3 টাইমস অফ মানে দেড়টা ওয়েভলেন্থ ফিট করবে পরেরটাকে দুটো ওয়েভলেন্থ ফিট করবে ইত্যাদি ইত্যাদি সেটা আমার সুবিধা হবে ছবি আঁকার জন্য আর এবার তুমি ফিরে এসো ধরো গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন যদি তুমি দেখো ওয়েভ ফাংশন সাই 1x ধরো এটা কত না রুট ওভার অফ 2/l সাইন পাই বাই l ইন্টু x কারণ n এর জায়গা তুমি জাস্ট 1 বসিয়ে দিয়েছো এইটা সাই 2 আমি পরে আলোচনা করছি এবার দেখো খেয়াল করো তুমি এই রুট ওভার 2/l টা তুমি ফর দ্য টাইম ভুলে যাও তাহলে মূল জায়গাটা হচ্ছে এইটা এবারে দেখো x এর ভ্যালুটা 0 থেকে l অবধি যদি যায় তাহলে থিটা যেটাকে তুমি জাস্ট বলো পাই বাই l ইন্টু x সেইটা কার মধ্যে যাবে না x এর ভ্যালু 0 হলে এটা 0 থেকে x এর ভ্যালু l বললে পাই এর মধ্যে যাচ্ছে তবে এটা দাঁড়াচ্ছে যে অ্যাকচুয়ালি একটা ছবি যে ছবিটা হচ্ছে সাইন থিটার মতো যেখানে থিটাটা হচ্ছে 0 থেকে পাই অবধি এইটা তবে সাইনের ছবি তুমি এঁকেছো আমি জাস্ট তোমাকে এখানে আচ্ছা এইখানেই আঁকবো আচ্ছা ঠিক আছে ধরো এদিকে তোমার x ডিরেকশন এইখানটা x ইকুয়াল টু 0 আছে এটা x ইকুয়াল টু তোমার l আছে আচ্ছা ছবি আঁকার কিছু সুবিধা পাওয়া যাবে যদি আমি মাঝখানটা মানে আমাদের দেওয়ালের মাঝখানটা একটুখানি বলে দিই বক্সের মাঝখানটা এটা হচ্ছে x ইকুয়াল টু l বাই 2 আর তুমি গ্রাউন্ড স্টেট নিয়ে কথাবার্তা বলছো মানে যেখানে তোমার গ্রাউন্ড স্টেট মানে n ইকুয়াল টু 1 স্টেটের জন্য আর এইখানে কি হচ্ছে আচ্ছা n ইকুয়াল টু 2 টা আমি এখানে একটুখানি এঁকে রেখে দিই n ইকুয়াল টু 2 টা হচ্ছে এরকম n ইকুয়াল টু 2 n ইকুয়াল টু 3 টা আরেকটু উপরে অনেকটা উপরে n ইকুয়াল টু 3 এরকম ভাবে তোমার যাচ্ছে তো আমি যেটা করছি সেটা বেসিক্যালি তোমার লিস্টে ওয়েভ ফাংশনটাকে প্লট করছি সাইন এক্সটাকে আমি অ্যাকচুয়ালি প্লট করছি ঠিক আছে
আচ্ছা দেখো তাহলে গাউস স্টেট ওয়েভ ফাংশনটা কি বলছি না, বেসিক্যালি তোমার রুট ওভার 2 বাই এল সাইন পাই বাই এল ইন্টু এক্স তার ছবি হবে। রুট ওভার 2 বাই এলটা তুমি ভুলে যাও, কারণ ছবির নেচারটাই রুট ওভার 2 বাই এল থাকলে বা না থাকলে কিচ্ছু পাল্টায় না। মানে তুমি শুধুমাত্র জাস্ট ওই ম্যাক্সিমাম ভ্যালুটা যেটা প্লাস মাইনাস 1 এর মধ্যে ছিল তার বদলে প্লাস মাইনাস রুট ওভার 2 বাই এল থেকে মাইনাস 2 বাই এল এর মধ্যে থাকবে, কিন্তু ছবির নেচারটা কিছুই পাল্টাচ্ছে না। আচ্ছা যেটা দাঁড়াচ্ছে যে এইটা দেখো তোমার বেসিক্যালি হচ্ছে একটা তোমার সাইন এক্স এর ছবি, যে সাইন এক্সটার এক্স মানে সাইন থিটার ছবি, যেখানে থিটা তো 0 থেকে পাই অবধি, 0 থেকে পাই অবধি হলে তোমার ছবিটা কেমন দেখতে হয় না, তোমার বেসিক্যালি এই তোমার দেখতে ছবি হবে সাই 1 এক্সটা এরকম দেখতে তোমার, এটা তোমার সাই 1 এক্স এর ছবিটা এরকম দেখতে হবে। আর এবার সাই 2 এক্স দেখো কি হচ্ছে, সাই 2 এক্স রুট ওভার 2 বাই এল সাইন 2 পাই বাই এল ইন্টু এক্স এইটা। তাহলে এবারে তুমি দেখো এইখানে যেহেতু জিরোটা জিরো লেস ইকাল টু এল, এটা ইমপ্লাই করবে এটা তোমার থিটা যেটা আমি বলছি, যেটা বেসিক্যালি এখানে 2 পাই বাই এল ইন্টু এক্স, এটা তখন কি হবে না, এটা দেখো তোমার বেসিক্যালি 0 থেকে 2 পাই অবধি যাচ্ছে। 0 থেকে 2 পাই অবধি যদি যায় তাহলে তার করসপন্ডিং ছবি কেমন হয় না, একটা 0 থেকে 2 পাই সাইনের ছবি করলে এইখানে তোমার 0 হয়ে যাবে, এই ধরনের দেখতে ছবি হবে। আচ্ছা এবারে যখন তোমার এটা হচ্ছে n ইকুয়াল টু 2 এর জন্য, আচ্ছা n ইকুয়াল টু 3 এর জন্য ওয়েভ ফাংশনটা সাই 3x সেটা কত, রুট ওভার 2 বাই এল সাইন 3 পাই বাই এল ইন্টু এক্স, এইটা এইটা ঠিক আছে, 3 পাই বাই এল ইন্টু এক্স। আর এবারে যখন তোমার 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু এল, তখন দেখো তোমার এই থিটা যেটা যেটা বেসিক্যালি 3 পাই বাই এল ইন্টু এক্স, তার ভ্যালুটা কি হবে না 0 থেকে 3 পাই অবধি যাচ্ছে। 0 থেকে 3 পাই হলে তুমি এটাকে এক কাজ করো, 3টে ভাগে ভাঙো, এরকম দেখতে হলো ছবি। তাহলে এবার খেয়াল করো এই যে এই n ইকুয়াল টু 2 এর জন্য যে ফাংশনটা, সেখানে দেখো একটা ফুল ওয়েভ ফিট করেছে, এখানে দেখো একটা ওয়েভের অর্ধেক ফিট করেছে, এখানে দেখো হাফ ওয়েভের 3 গুণ ফিট করেছে, এটা আমি আগে জাস্ট অলরেডি উল্লেখ করেছি। তাহলে এতে আমার ছবি আঁকতে সুবিধা হবে। এবং এখানে দেখো কখনো পজিটিভ কখনো নেগেটিভ এই জিনিসগুলো তুমি পাচ্ছ। এবং এক্ষেত্রে এই যে তুমি যদি মানে যদি দেখো যে n ইকুয়াল টু যখন তোমার 1 3 5 ইত্যাদি ইত্যাদি, তখন ওয়েভ ফাংশনগুলো সিমেট্রিক অ্যাবাউট এক্স ইকুয়াল টু এল বাই 2, মানে বক্সের মাঝখানের অ্যাবাউটে সিমেট্রিক। আর এক্স এর ভ্যালু যখন তোমার সরি এন এর ভ্যালুটা যখন তোমার 2 4 6 এগুলো হচ্ছে, তখন দেখো এটা বেসিক্যালি অ্যান্টিসিমেট্রিক অ্যাবাউট এক্স ইকুয়াল টু এল বাই 2, মানে মাঝখানের রেসপেক্টে এন ইকুয়াল টু 1 3 এরা বেসিক্যালি সিমেট্রিক হয়, আর 2 4 তারা বেসিক্যালি অ্যান্টিসিমেট্রিক হয়। এবং ওয়েভ ফাংশনের ভ্যালু কোথাও পজিটিভ কোথাও নেগেটিভ, এই ক্ষেত্রে কেমন সবটাই পজিটিভ, এক্ষেত্রে পজিটিভ নেগেটিভ পজিটিভ, ওয়েভ ফাংশনের ভ্যালু তোমার পজিটিভ নেগেটিভ তোমার হতেই পারে, তাতে কিছু এসে গেল না, কারণ ওয়েভ ফাংশন তার সাইন অ্যাকচুয়ালি নো ইম্পর্টেন্ট, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়েভ ফাংশনের স্কোয়ার অর্থাৎ প্রবাবিলিটি ডেনসিটি। তো গাউস স্টেট ওয়েভ ফাংশন তুমি বেসিক্যালি যে ছবিগুলো মানে এটা গাউস স্টেট ওয়েভ ফাংশন ফার্স্ট এক্সারসাইজে সেকেন্ড এক্সারসাইজে তুমি করেছো, মানে বেসিক্যালি ওয়েভ ফাংশনের ছবিটা তুমি এঁকেছো। আর এবারে এইখান থেকে যদি তুমি এক কাজ করো যে প্রবাবিলিটি ডেনসিটি বের করে নাও, প্রবাবিলিটি ডেনসিটি মানে কি সাইন এক্স মডিউলাস স্কোয়ার। আর এবারে যেহেতু তোমার রিয়েল ফাংশন, সেখানে মডিউলাস স্কোয়ার আর এমনি স্কোয়ার করে নেওয়ার মধ্যে বেসিক্যালি কোনো তফাৎ নাই। আচ্ছা ওখানে যেহেতু জায়গা নেই, আমি ছবিগুলোকে আমি আবার এইখানে একবার আঁকছি। সেটা হচ্ছে যে যখন তোমার প্রবাবিলিটি ডেনসিটির তুমি ছবি আঁকবে, প্রবাবিলিটি ডেনসিটির ছবিটা জাস্ট বিভিন্ন এন এর জন্য, n ইকুয়াল টু 1 এর জন্য, n ইকুয়াল টু 2 এর জন্য, n ইকুয়াল টু 3 এর জন্য তুমি যে ছবিটা আঁকবে সেটা বেসিক্যালি সাইন এক্স মডিউলাস স্কোয়ার অর্থাৎ প্রবাবিলিটি ডেনসিটির ছবিটা। প্রথমটা হচ্ছে সাই 1 এক্স মডিউলাস স্কোয়ার, তারপর একটা সাই 2 এক্স মডিউলাস স্কোয়ার, তারপর একটা সাই 3 এক্স মডিউলাস স্কোয়ার। আচ্ছা মাঝখানটা একটুখানি ঠিক করে দেওয়া যাক, তাহলে তোমার ছবি আঁকতে সুবিধা হয়, সিমেট্রিক কি অ্যান্টিসিমেট্রিক এটা বুঝতে সুবিধা হয় আর কি। এটা এক্স ইকুয়াল টু 0, এটা এক্স ইকুয়াল টু এল, এটা এক্স ইকুয়াল টু তোমার বেসিক্যালি এল বাই 2। এটা দেখো এখানে তোমার এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে তোমার
সাইন এক্স থেকে যদি সাইন স্কোয়ার এক্স করো, সাইন এক্স স্কোয়ারের ছবি হচ্ছে এরকম দেখতে হয় এটা। তারপর একটা হচ্ছে তোমার এই ধরনের। তারপর একটা হচ্ছে তোমার 3টে ভাগে ভাগ করে দাও, এই ধরনের তুমি ছবিগুলো এখানে দেখতে পাচ্ছ। আচ্ছা, এইভাবে যেতে 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 তুমি যদি এনটাকে টেন্স টু ইনফিনিটি করে দাও, তাহলে ছবিটা কেমন দেখতে হবে। আচ্ছা সেটা আমি পরে বলছি, না এটা একটু পরে বলছি। না প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা এরকম দেখতে এটা। আচ্ছা, এখানে দু একটা জিনিস একটু মাথায় রাখবে, সেটা হচ্ছে যে মানে প্রথমে ছবিটা ছিল সাইন এক্স এর মতো, এখন সাইন স্কোয়ার এক্স এর মতো। তাহলে সাইন এক্স এর ছবি, সাইন স্কোয়ার এক্স এর ছবি শুধু নেগেটিভটা পজিটিভ করে দিলে কিন্তু হবে না। তার সঙ্গে তোমাকে যে কাজটাকে করতে হবে, হ্যালো আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো হ্যালো, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? আমি কন্ট্রোলটাকে করে দিই, হ্যাঁ তাড়াতাড়ি করে। দেখো তাহলে এই প্রবাবিলিটি ডেনসিটি ছবিটা দেখেছো তো? এই পর্যন্ত বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো তাহলে এই হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ছবি। আমি যেটা বলছিলাম যে যে একটা জিনিস খেয়াল রাখবে, যে ওয়েভ ফাংশন থেকে যখন প্রবাবিলিটি ডেনসিটি করো, জাস্ট সাইন এক্স আর সাইন স্কোয়ার এক্স এর ছবি আঁকলে জাস্ট নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, সেটাই কিন্তু যথেষ্ট না। তার সঙ্গে সঙ্গে আরো কতগুলো জিনিস বোঝার দরকার, যে যখন তুমি ওয়েভ ফাংশনের প্লট করো না, তখন এইখানে যে ট্যানজেন্টটা, এই ট্যানজেন্টটা কিন্তু তোমার বেসিক্যালি মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকা উচিত, 45 ডিগ্রি অ্যাঙ্গেলের কাছাকাছি করা উচিত। আর এই পার্টিকুলার কেসে কিন্তু ট্যানজেন্টটা তোমার বেসিক্যালি এটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হওয়া উচিত, এটা 1 নম্বর। আর 2 নম্বর, পিক হাইটটা তো ঠিক আছে, যা আছে আছে, কিন্তু এই ভেতরের জায়গাটা দেখো, তোমার যেহেতু 0 থেকে 1 এর মধ্যে সাইন এক্স এর ভ্যালু হয়, তাই সাইন স্কোয়ার এক্স এর ভ্যালু কিন্তু 0 থেকে 1 এর মধ্যে, মানে 0 থাকবে, 0 থাকবে, 1 থাকবে, কিন্তু তার মাঝের ভ্যালুগুলো কিন্তু বেসিক্যালি কমে যাবে। মানে তুমি যদি সাইন এক্স এর ভ্যালুটা ধরো, কথা কথা বলছি, যদি এরকম দেখতে হয়, এরকম দেখতে হয় সাইন এক্স এর ভ্যালুটা, সাইন স্কোয়ার এক্স এর ভ্যালুটা কিন্তু দেখো এই মাঝের জায়গাগুলো কিন্তু কমে যাচ্ছে, এটা মাথায় রাখবে। বা এইখানে যেমন যদি যদি তোমার এরকম দেখতে হয়, এরকম দেখতে হয়, তাহলে কিন্তু দেখো এই যখন তুমি সাইন স্কোয়ার করছো, তখন কিন্তু এই মাঝের জায়গাগুলো কিন্তু কমে যাচ্ছে। এগুলোকে মাথায় রেখে কিন্তু ছবিটাকে আঁকতে হবে এটা। আচ্ছা, এবারে একটা কথা হচ্ছে যে তুমি এই পার্টিকুলার বক্সটাকে যদি তুমি ক্লাসিক্যালি দেখো, ক্লাসিক্যালি কিন্তু এটা ইম্পর্টেন্ট যে এই পার্টিকুলার কেসে যে ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা যদি তুমি দেখো, তাহলে সেটা না শুড বি হোমোজিনিয়াস। মানে ব্যাপারটা কি হচ্ছে, যে ক্লাসিক্যাল পার্টিকেল ইন বক্স প্রবলেম যদি তোমার হতো, তাই কিন্তু বক্সের মধ্যে পার্টিকেলটা ফ্রি, সেই জন্য এক্ষেত্রে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যেটা হতো সেটা হচ্ছে যা সিম্পলি ডিএক্স বাই এল, মানে টোটাল প্রবাবিলিটি 1 এবং সর্বত্র মানে এল লেন্থের মধ্যে সর্বত্র প্রবাবিলিটি সমান, অর্থাৎ পিএক্স ডিএক্স হচ্ছে ডিএক্স বাই এল হতো এইটা। তার মানে তুমি এই পার্টিকুলার কেসে যদি একটা ছবি আঁকার চেষ্টা করতে, ধরে নাও তোমার এদিকে এক্স ইকুয়াল টু, এটা হচ্ছে এক্স, এক্স আর কি এদিকটা যাচ্ছে, এটা তোমার এক্স, এখানে এক্স ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু, এটা হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু 0 আর এটা এক্স ইকুয়াল টু এল, এদিকে এক্স তুমি যাচ্ছ। আর এদিকে যদি তুমি লেটস এই ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ছবিটাকে আঁকো, সেটা সর্বত্র 1/l হবে, অর্থাৎ তোমার এইটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি হবে, এবং সেই কনস্ট্যান্ট কোয়ান্টিটি হাইটটা কত হবে না, হাইটটা হবে তোমার বেসিক্যালি 1/l। তাহলে এটা যে ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা এরকম দেখতে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা তোমার এরকম দেখতে হচ্ছে। তাহলে এবারে কথাটা হচ্ছে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কনটেক্সটে ক্লাসিক্যাল এবং কোয়ান্টাম কিন্তু কমপ্লিটলি আলাদা। ক্লাসিক্যালি দেখো, যখন গ্রাউন্ড স্টেট দেখছো, মাঝখানে প্রবাবিলিটি ডেনসিটিটা ম্যাক্সিমাম, দুপাশে আস্তে আস্তে 0 হচ্ছে, আবার n = 2 এর জন্য হচ্ছে এই মোটামুটি এইখানে l/4 আর 3l/4 হচ্ছে ম্যাক্সিমাম, এখানে 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 তোমার 0 হচ্ছে। হয় ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কিন্তু সর্বত্র ইউনিফর্ম, সেটা হচ্ছে 1/l হচ্ছে। এবার দেখা যায় যে যখন when n টেন্ডস টু ইনফিনিটি, তখন না তোমার এই কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্ট
mechanical results match with the ক্লাসিক্যাল রেজাল্ট। তার মানে তখন যেটা তুমি দেখতে পাবে যে এই কোয়ান্টাম মেকানিক্যাল যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা সেইটা এই ক্লাসিক্যাল যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যেমন দেখতে না সেরকম দেখতে হয়ে যাবে। এবং সেটা কেমন করে হবে দেখো, তুমি এইখানে যেমন একটা ম্যাক্সিমাম, এখানে দুটো ম্যাক্সিমাম, এখানে তিনটে ম্যাক্সিমাম, এইভাবে যেতে গেতে 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 যদি এন যদি তোমার খুব বড় হয়ে যায় তাহলে ওভারঅল ছবিটা কেমন দেখতে হওয়া উচিত? ওখানে জায়গা নাই বলে আমি এখানে আঁকছি। ধরো তোমার এইটা হচ্ছে তোমার এক্স, এইটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, এটা এক্স ইকুয়াল টু তোমার এল যদি হয় এইটা, তাহলে যদি এরকম একটা পার্টিকুলার জায়গা তুমি চলে আসো যেখানে এনটা তোমার টেন্ডস টু ইনফিনিটি, তার মতো করে যখন তুমি সাই এন এক্স মডিউলাসের স্কোয়ারটাকে তুমি করবে, এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কেমন দেখতে হবে? এইখানে অনেকগুলো ম্যাক্সিমাম পরপর পরপর পর এসে এমন একটা ভাব হয়ে যাবে, তোমার মনে হবে যে এটা হচ্ছে আমার ক্লাসিক্যালি যেমন দেখতে ছিল ঠিক সেরকম দেখতে হয়ে গেছে, এরকম দেখতে হয়ে যাবে। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট জায়গা যেটা মাথায় রাখবে যে ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যেটা বলে দিচ্ছে যে সর্বত্র ওটা কনস্ট্যান্ট হোমোজিনিয়াস এবং সেটা হচ্ছে 1/L এর সঙ্গে সমান। কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কিন্তু অন্যরকম দেখতে হচ্ছে, কিন্তু যখন কোয়ান্টাম নাম্বার খুব লার্জ হয়ে যাবে তখন কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্টটা ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এইটা ইট ইজ এ consequence of Bohr's correspondence principle. It is a consequence of Bohr's correspondence principle. ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা Bohr's correspondence principle এর তোমার কনসিকুয়েন্স হচ্ছে। এইটা একটা জায়গা যেটা তোমার মাথায় রাখে। তাহলে আমি দেখো ওয়েভ ফাংশনের প্লট করলাম, ওয়েভ ফাংশনের যে স্কোয়ার প্রবাবিলিটি ডেনসিটি প্লট করলাম, এবং প্রবাবিলিটি ডেনসিটির প্লটে তোমাকে একটা জিনিস যেটা বোঝালাম সেটা হচ্ছে এই যে ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এবং কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তোমার আলাদা। কিন্তু যদি কোয়ান্টাম নাম্বার খুব হাই হয়ে যায় তাহলে কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্ট এবং ক্লাসিক্যাল রেজাল্ট হচ্ছে তোমার বেসিক্যালি একই রকম দেখতে হয়ে যাবে এবং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এরকম তোমার হয়ে যাবে। ঠিক আছে জিনিসটা? হ্যাঁ স্যার, স্যার বলছিলাম হ্যাঁ ওয়েভ ফাংশনের ক্ষেত্রে যখন নেগেটিভ আর পজিটিভ ইনক্লুডিং থাকছে, ওই বললে না যে ট্যানজেন্টটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আঁকা হবে। হ্যাঁ হ্যাঁ, আর মানে সেকেন্ড না ক্ষেত্রে যখন আমি সাইন এক্স আর সাইন স্কোয়ার এক্স যদি দেখি এখানে স্পেসিফিক্যালি, মানে আমি যদি প্লটটা ধরো সাইন এক্স, ধরো একটা এফ এক্স হচ্ছে তোমার সাইন এক্স, আর একটা ধরো জি এক্স সেটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স। হ্যাঁ, তাহলে এই দুটো তুমি প্লট না বাড়িতে একটুখানি করবে। তাহলে সাইন এক্স এর সঙ্গে সাইন স্কোয়ার এক্স এর কি কি তফাৎ, মানে তুমি দেখো না এইখানে যদি তুমি জাস্ট সাইন এক্স এর ডেরিভেটিভ কত, কস এক্স, তাই তো? সাইন এক্স এর ডেরিভেটিভ তো কস এক্স। এবার এক্স ইকুয়াল টু 0 বসাতে কত হয়? কস 0 ভ্যালু 1 হয়। তাহলে ডেরিভেটিভ মানে কি? তোমার ট্যানজেন্ট রিপ্রেজেন্ট করে, তাই তো? এক্স ইকুয়াল টু 0 তে তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল করলো? 45 ডিগ্রি অ্যাঙ্গেল করলো। আর সাইন স্কোয়ার এক্স যখন তুমি করবে কি হবে? সেটা 2 সাইন এক্স কস এক্স হবে। এবার 2 সাইন এক্স কস এক্স যদি হয়ে যায় তাহলে এবার এক্স ইকুয়াল টু 0 বসালে কত হবে? 2 সাইন এক্স কস এক্স করলে সেটা 0ই বেরোবে। আর 0 বেরোলে কি হবে? কজ ট্যানজেন্ট না তাহলে সেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। আর স্যার ওইটা কস এক্স সাইন এক্স এর ক্ষেত্রে সেটা কি একই ক্ষেত্রে ওই যে একটু মাঝে কমে যাবে, সেটা একই রেজাল্ট? হ্যাঁ হ্যাঁ, কসের ক্ষেত্রে একই হবে। মানে তোমার সাইন এক্স এর ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে, মানে +1 থেকে -1 এর মধ্যে, সাইন স্কোয়ার এক্সটাও তোমার ওই 0 থেকে 1 এর মধ্যে, কিন্তু সাইন 0 হলে সাইন স্কোয়ার এক্স 0, সাইন 1 হলে সাইন স্কোয়ার এক্স 1, কিন্তু সাইনের যে বাকি ভ্যালুগুলো যেটা 0 থেকে 1 এর মধ্যে সেখানে স্কোয়ার করলে ভ্যালুগুলো কমে যায়। সেই জন্য এটা হচ্ছে এই ভেতরে ঢুকে আসবে আর কি। এটা তুমি আমরা পরে অ্যাকচুয়ালি বিভিন্ন ফাংশনের ছবি আমি অলরেডি আঁকিয়েছি তোমাকে, মানে যখন একদম পস্টুলেট 1 এ ওয়েভ ফাংশনের বিভিন্ন যখন ছবি আঁকলাম তখন আমি অলরেডি আঁকিয়েছি, সেই ক্লাসটা একটুখানি দেখে নেবে। হ্যাঁ, যেখানে মানে অন দ্য অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া অফ ওয়েভ ফাংশনস বলে বিভিন্ন প্লট টট যা আঁকা ছিল সেখানেও তুমি দেখতে পাবে। বা আমাদের ভলিউম 1 এ চ্যাপ্টার 3 তে সেখানে বিভিন্ন ফাংশনের ছবি কেমন করে আঁকতে হয় জাস্ট বলা আছে, সেটা একটুখানি দেখে নেবে। মানে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি ভলিউম 1 তার চ্যাপ্টার 3 তে সেখানে বিভিন্ন ফাংশনের যখন ছবি আঁকা আছে তখন সাইন এক্স এবং সাইন স্কোয়ার এক্সটাকে খুব ক্যাটাগরিক্যালি আঁকা আছে। ঠিক আছে, সেটা আমি এখানে জাস্ট কাজে লাগিয়েছি। আচ্ছা, আমি জাস্ট কুইকলি কতগুলো প্রবলেম তোমায় দিয়ে দিচ্ছি, যে প্রবলেমগুলো আগে অলরেডি করা হয়েছে সেগুলো জাস্ট এখানে আরেকবার একটুখানি কভার করার জন্য।
আমাদের আজকে সময় একদম নেই, আমরা জাস্ট ওই তোমার পার্টিকুলার বক্স মডেলটাকে জাস্ট তোমার লিনিয়ার কনজুগেটেড পলিনোমিয়ালের ক্ষেত্রে কেমন করে ব্যবহার করতে পারো আর কি, সেইটা আমি এখন আলোচনা করছি না, এটা নেক্সট দিন আলোচিত হবে, কারণ অনেকটা সময় ওই বিভিন্নভাবে নষ্ট হলো। আমি কয়েকটাগুলো প্রবলেম দিচ্ছি, জাস্ট তুমি দেখাও যে শো দ্যাট the wave functions for particle in a box in 1D are orthogonal. যখন এই নর্মালাইজেশন অর্থোগোনালিটি এই নিয়ে কথাবার্তা বলা হয়েছে সেখানে দেখবে এটা বলা হয়েছে। আচ্ছা, তারপরে নেক্সট আমি তোমাকে যে কাজটা দিচ্ছি, ইভালুয়েট এক্স অ্যাভারেজ, এক্স স্কোয়ার অ্যাভারেজ, পিএক্স অ্যাভারেজ, পিএক্স স্কোয়ার অ্যাভারেজ ফর পার্টিকুলার ইন আ বক্স প্রবলেম ইন 1D। তাহলে 1D তে তুমি জাস্ট এক্স অ্যাভারেজ, এক্স স্কোয়ার অ্যাভারেজ, পিএক্স অ্যাভারেজ, পিএক্স স্কোয়ার অ্যাভারেজ, এগুলো অলরেডি দেখে পস্টুলেট 4 যখন আলোচনা করা হয়েছে এটা অলরেডি বলা হয়েছে, বা হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল যখন কথাবার্তা বলা হয়েছে সেখানে এগুলো অলরেডি করা হয়েছে, এবং সেইখান থেকে তুমি চেক করবে, হেন্স চেক হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, এটা তোমায় করতে দিচ্ছি। আচ্ছা, এবারে কম্পেয়ার এক্স স্কোয়ার অ্যাভারেজ quantum mechanically and x square average classically for particle in a box in 1D। তাহলে 1 ডাইমেনশনাল পার্টিকেল ইন আ বক্সের ক্ষেত্রে এক্স স্কোয়ার অ্যাভারেজ কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেট করবে, এক্স স্কোয়ার অ্যাভারেজ তুমি ক্লাসিক্যালি ক্যালকুলেট করবে, করে তুমি জাস্ট সেটাকে কম্পেয়ার করবে, এইটা এই একটা জায়গা তুমি করবে। আচ্ছা, আর একটা হচ্ছে আমি জাস্ট তোমাকে কাজ দিচ্ছি, সেটা আমরা এটা নেক্সট দিন করে দেবো, অ্যাপ্লাই ফ্রি ইলেকট্রন molecular orbital theory for linear conjugated polygon। মানে তোমাদের বিউটাডাইন, হেক্সাট্রাইন, অক্টাটেট্রাইন তাদের ক্ষেত্রে তুমি এই এই যে যে এই পার্টিকুলার বক্স মডেলটাকে কাজে লাগাবে সেটাকে বলা হবে ফ্রি ইলেকট্রন মলিকুলার অরবিটাল থিওরি, সেটা তুমি করবে। এইটা আর একটা পার্টিকুলার প্রবলেম তুমি বলছি, আমি ছবি এঁকে দিই তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে জিনিসটা। ধরো তুমি মাঝখানটা এখন এক্স ইকুয়াল টু 0 বলো, আর দুটো দেওয়াল আছে এক্স ইকুয়াল টু -l/2 তে আর এক্স ইকুয়াল টু +l/2 তে তোমার দেওয়ালটা। আগেরটা কি ছিল, দেওয়ালগুলো ছিল 0 তে আর l তে, এখন হচ্ছে -l/2 আর +l/2 তে দেওয়াল, মাঝখানটা হচ্ছে তোমার অরিজিন। আচ্ছা, এবারে বক্সের ভেতরে পোটেনশিয়ালটা 0, বক্সের বাইরে পোটেনশিয়ালটা ইনফিনিটি। তাহলে এই প্রবলেম, যে প্রবলেমটা আমরা সলভ করলাম আর এই যে পার্টিকুলার প্রবলেমটা দিচ্ছি, এই দুটো প্রবলেম ফিজিক্যালি একই রকমের দেখতে, কিন্তু এখানে এক্স ইকুয়াল টু 0 এর অ্যাবাউটের সিমেট্রিটা আছে, ওখানে কিন্তু যেহেতু একটা দিকে হচ্ছে অরিজিনটা, সেখানে এই সিমেট্রিটা ছিল না। তাহলে তোমাকে যেটা করতে বলছি, সলভ দিস। আচ্ছা, তাহলে প্রথমে বলছি সেট আপ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, এটা প্রথমে বললাম। সলভ দিস ইকুয়েশন সাবজেক্ট টু দ্য boundary conditions psi at -l/2 আর psi at l/2 equal to 0। তারপরে তোমাকে আমি কমেন্ট অন দ্য রেজাল্টের কথা বললাম, কমেন্ট অন দ্য রেজাল্ট, যেটা পেয়েছো সেই রেজাল্টটা নিয়ে তোমাকে সিম্পলি ফাইনালি কমেন্ট করতে হবে। এই একটা কাজ তোমাকে আমি জাস্ট দিয়ে রাখলাম এটা। তাহলে যাকে আজকে এই পার্টিকুলার বক্সের পুরো পার্টটা আমাদের শেষ হলো না, পার্টিকুলার বক্সের ক্ষেত্রে এই পার্টিকুলার দুটো জায়গা আমরা পরের দিন একটুখানি আলোচনা করব। আর এইখানে যে দুটো প্রবলেম আমি দিয়েছি, দুটো বা তিনটে প্রবলেম যেটা দিয়েছি, হ্যাঁ মানে দুটো প্রবলেমই বলতে পারো, কারণ এক্স স্কয়ার অ্যাভারেজটা আগের কেসে তোমাকে অলরেডি ক্যালকুলেট করতে হতো আর কি। তো এই প্রবলেমগুলো দেখবে এর আগে যা কোয়ান্টাম মেকানিক্স পড়ানো হয়েছে তার কোথাও না কোথাও এটা করে দেওয়া আছে, ঠিক আছে? তো এইটা তুমি করবে। তাহলে আজকে আমার মনে হয় এই পর্যন্তই থাক, এন্ড অফ লেকচার 1 আর কি। লেকচার 1 আমি ইন দ্য সেন্স যে তোমার পার্টিকুলার বক্স প্রবলেমের যে লেকচার 1 আর কি, পার্টিকুলার বক্সটা দুটো বা তিনটে ক্লাস যে আমরা দেবো তার যে লেকচার 1টা সেটা আমরা জাস্ট এখানে শেষ করলাম। দেখো যা আলোচনা করা হয়েছে সেখানে এবারে বলো যদি কারো কোনো অসুবিধা হয়েছে কিনা।